ডেভিড রাজকে কল করেছে। রাজ রিসিভ করে, রাজকে বলে, হ্যাঁ রাজ, আই অ্যাম কামিং। কিন্তু বস, আপনি এই সময় কিভাবে? আমি না জানিয়ে এসেছি, জানিয়ে আসলে তোমাদের গ্যাংস্টার নিলয় আমাকে খুঁজে বের করতো, এজন্য চলে এসেছি। ঠিকানা দাও আমাকে, আমি তোমার ওখানে আসবো। আপনি কেন এখন আসলেন? আমাদের এখানে আর 3 দিন পরেই ইলেকশন। এখানে সবাই ইলেকশন নিয়ে ঝামেলায় আছে, যে কোনো কিছু হতে পারে বস। আপনি এই টাইমটাকে কেন চুজ করলেন? কোনো ব্যাপার না, আমি হলাম ইন্টারন্যাশনাল মাফিয়া, আমার কাছে সব সময় পারফেক্ট সময়। ঠিকানা দাও, আমি এয়ারপোর্টে আছি। 1 মিনিট বস। রাজ মুচকি হাসে। ডেভিড মনে হয় নিজের বিপদ নিজে ডেকে এনেছে। কথায় আছে না, যার মৃত্যু যেখানে লেখা সে সেখানে লাখ টাকা খরচ করে হলেও যাবেই। কেউ লাখ লাখ টাকার নতুন বাইক কিনে বাড়ি ছেড়ে ট্যুরে যায় অনেক দূর, সেখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এটাই হলো নিয়তি আর স্থানজনিত মৃত্যু। অর্থাৎ নিয়তি যেখানে মৃত্যু লিখে রেখেছে ঠিক সেখানেই মৃত্যু হবে। আপনি মৃত্যুকে কখনো বাধা দিতে পারবেন না। ডেভিডও ঠিক সেই নিয়তির খেলায় চলে এসেছে বিডিতে। রাজ হেসে নেয় খানিকটা, তারপর ডেভিডকে জিসানের দেওয়া ঠিকানা পাঠিয়ে দেয়। বস, এয়ারপোর্ট থেকে 30 কিমি দূরে একটা পাহাড় আছে। সে পাহাড়ের মাঝে জঙ্গলে, সেই জঙ্গলে একটি সুন্দর বাড়ি বানানো, সেখানে চলে যান। ওটা সব সাইডে সিক্রেট জায়গা। আমি যাচ্ছি সেখানে, দেখা হবে বস। আমি লোকেশন সেন্ড করছি। রাজ ডেভিডকে লোকেশন সেন্ড করে। ডেভিড গাড়ি নিয়ে রাজের দেওয়া লোকেশনে চলে যায়। রাজ জিসানকে সব কিছু জানায়। জিসান বলে, ডেভিড আর ফিরে যেতে পারবে না রাজ। তুমি হবে দেশের আন্ডারওয়ার্ল্ড কিং আর আমি হব ডেভিড। এটাই গ্রেট চান্স ফর আস। এবার যা হবে সবটা আমাদের প্ল্যানে। দেশটা এখন আমাদের হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তারা সবাই চলবে আমাদের নিয়ন্ত্রণে। সময় হয়েছে এবার গোলাম থেকে জমিদার হওয়ার। ভাই, আমার বিশ্বাস হচ্ছে আমি একটা গ্যাংস্টার কিং হতে পারবো, কিন্তু ভয় তো একটা আছে, আর সেটা হলো চিঠির ডাকপিয়ন। সে লাস্ট সময়ে এসে যদি বিশেষ কিছু করে। একটা কাজ করা যাক তাহলে। আকাশ, আদনান, নেহা, অর্ক, মানে যাকে পাবো সবাইকে ইলেকশনের রাতেই তুলে নিয়ে যাব। এরপর দেখি লেটারম্যান কি করে আমাদের সাথে। সবাইকে তুলে নিয়ে গিয়ে সেই নির্জন রাস্তাতেই নিয়ে যাব। ডেভিডকেও নিয়ে আসবো সেখানে। তুমি সব কিছু লিড করবে। নিলয় আসবে সেখানে আদনানকে বাঁচাতে। সিয়াম মাসুমকে মারল শুভ্র, অথচ নিলয়ের জন্য প্ল্যান সাজালাম তাকে মারবো বলে। কিন্তু সে বুদ্ধিমান, আমাদের উপরে অ্যাটাক করলো না। সে চুপচাপ আছে। আমি বুঝি না নিলয়ের কি কোনো মায়াদয়া নেই? তার ভাইয়ের মতন লোকেরা মারলো, নিলয় কোনো কিছুই করলো না। এটা আমি মানতে পারছি না। নিলয় আসলো না আমাদেরকে মারতে। আসলেই ওর বুক ঝাঁঝরা করে দিতাম। তবে এবার সেটা মিস হবে না। সবাইকে তুলে নিয়ে আসবো, তারপর মাইন্ড গেম খেলা হবে। ইয়েস, বাকিটা আমি খেলবো। ইলেকশন নিয়ে ভেবো না এখন। আকাশ সাহেব যা যা বলেছে সব কিছু করো। ওনার মনে কোনো সন্দেহ তৈরি করা যাবে না। খুব স্বাভাবিক থেকো, কারণ মেইন কার্ড তো এখন আমাদের কাছে। ডেভিডকে দিয়েই সব কিছু করবো। থাকো, আমি যাচ্ছি পাহাড় বাংলোতে। জিসান ফোন কেটে দেয়। সে পায়চারির শেষে হুইল চেয়ারে বসলো। বিকেলের সময় জিসান রুম থেকে বের হয় হুইল চেয়ার নিয়ে। নিলয় সোফাতে বসা, আদনান সাহেবও আছে। ইলেকশন নিয়ে নিলয় কাজ করছে। জিসান বের হতেই তার বাবাকে বলে, বাবা, কাশেম কোথায়? সে তো রোজ আমাকে নিয়ে বাড়ির পাশের পার্কে যায় হাঁটতে। ডেকে দাও তো। হ্যাঁ কাশেম, ওই কাশেম। হ্যাঁ বড় স্যার। কত বেজেছে দেখেছিস? জিসানকে নিয়ে যা, বাহিরে ঘুরে নিয়ে আয়। আচ্ছা স্যার। ছোট স্যার আসেন। কাশেম আর জিসান বের হয়। জিসানের দিকে নিলয় অনেকক্ষণ তাকিয়েছিল। জিসান চলে যেতে নেহা আসে। জিসান আর কাশেম পার্কের রাস্তায় আসলো। তারপর জিসান উঠে দাঁড়িয়ে কাশেমকে বলে, তোমাকে যেই কাজটা দিয়েছিলাম সেটা করেছিলে? জি বস। গুড, আপডেট বল। নেহা নিলয়কে ভালোবাসে, কিন্তু নিলয় নেহাকে এড়িয়ে চলে। নিলয়ের থেকে নেহা কষ্ট পায়। তবে আদনান সাহেবকে নিলয় বেশি ভালোবাসে, আর আদনান সাহেব নাকি তার অনেক কিছুই নিলয়কে লিখে দেবে। গুড, আসল কাজের লোক কাশেমকে মেরে তোকে বাড়িতে এনেছিলাম কাশেম সাজিয়ে।
ভালোই কাজ দিয়েছিস, কেউ বুঝতেও পারেনি তুই আমার লোক। না বস, সবার উপরে নজর রেখেছি। এখন চল গাড়িতে উঠ, জলদি কাজ শেষ করে সন্ধ্যার ভিতর ফিরতে হবে, না হলে সবাই সন্দেহ করবে। হুইল চেয়ারটা গাড়িতে উঠা। জিসানের কথা মতো কাশেম সব কিছু করলো। কাশেম হলো জিসানের লোক। কাশেম নামে একজন কাজের লোক বাড়িতে নিয়ে আসে জিসান অনেক বছর আগে। মূলত জিসান সব কিছু প্ল্যান করে পঙ্গুর নাটক সাজিয়ে বছরের পর বছর এভাবে আছে, যেন তাকে কেউ কখনো কোনো কাজের মধ্যে থাকবে বিষয়টা না ভাবে। কিন্তু জিসানই যে আসল হারামি এটা শুধু জিসান আর রাজ জানে। আদনান সাহেব, চিন্তা করবেন না, আমি সবাইকে বলে রেখেছি। নির্বাচন কমিটির যে হেড, তার পরিবারের সবাই এখন আমার কাছে। রাষ্ট্রপতির ছেলে আমার সিক্রেট বাড়িতে আছে। রাষ্ট্রপতি ঠিক সময় মতো আপনার নামটা ঘোষণা করবে, কিন্তু তার আগে আপনার এলাকাতে আপনার পাশ করাটা জরুরি। নির্বাচন কমিটির সবগুলো মেম্বারের বর্তমান সরকারের পক্ষে যে মার্কা আছে তাতেই ভোট দেবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নামটা ঘোষণা করবে রাষ্ট্রপতি, আর সেই নামটা হবে আদনান আহমেদ। আদনান নিলয়ের কাঁধে হাত বুলিয়ে হাসলো, তারপর বসে থেকে উঠে সেখান থেকে চলে যায়। তারও অনেক কাজ আছে, তার বাকি লোকজনদের নির্বাচন কেন্দ্রে থাকার জন্য পাঠিয়ে দেয়। সব কিছু আদনান তার কন্ট্রোলে রাখার জন্য যা যা করা দরকার সেসব করে রেখেছে, যেন এবার কোনো প্রকার ভুল না হয়। আদনান চলে যেতেই নেহা নিলয়ের কাছে আসলো। জিসান চলে গেছে। নেহা বলে, নিলয়, ভাইয়া চলে গেছে, চলো এবার। নিলয় দ্রুত জিসানের রুমে আসে। সব কিছু একদম স্বাভাবিক। নিলয়ের চারপাশে চোখ বোলায়। একটা জায়গাতে গিয়ে নিলয়ের চোখ আটকে যায়। নিলয় সেখানে গিয়ে দাঁড়ালো। কাছে গিয়ে খুব ভালো করে দেখলো সে, তারপর শব্দ করে হাসতে থাকে। নেহা বলে, কি ব্যাপার, তুমি ওয়ার্ড্রপের পাশে কি করছো? আর এত মনোযোগ দিয়ে কি দেখছো? আর এভাবে হাসছই বা কেন? কি হয়েছে তোমার? রাফিয়ানের শহরে সবাইকে একসাথে নিয়েই মাইন্ড গেম খেলতে চাই। চলে এসেছি তোর শহরে। মাইন্ড গেম খেলবো আমার স্টাইলে। রাফিয়ানরা খেলতে নয়, খেলাতে ভালোবাসে। যখন আসল রাফিয়ান মাইন্ড গেম খেলে, একটাই সমাপ্তি হয়। রাফিয়ান একাই খেলতে ভালোবাসে। যারা দুর্বল তারা দল বেঁধে মাঠে নামে। রাফিয়ানের শহরে রাফিয়ান একাই অ্যাকশন। খেলাটা জমে উঠেছে এবার। আমি রেডি। ওরা জানেই না ওদের সাথে কি হতে যাচ্ছে। ওরা ভাবছে ওরা ওদের মতো করে খেলছে, কিন্তু ওরা জানে না ওদের অজান্তেই আমি ওদেরকে নিয়ে খেলছি, খেলাচ্ছি। কিন্তু নিলয়, আমার ভাইয়ার ঘরে যে কি দেখলে? আর এসে কি সব বলছো? বুঝবে না। শোনো, সাবধানে থেকো। আর তোমার সাথে এখন দেখা হবে না। তুমি বরং নিজেকে সামলে রেখো। আসি। নিলয়, আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসবো এটাও কখনো ভাবিনি। ভাইয়া আমাকে পুলিশ বানিয়েছে। তোমার বিরুদ্ধে সব সময় ভাইয়ার কাছে কথা শুনেছি। তুমি অনেক খারাপ জেনেছি তোমার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে হয়তো আর নেই। কিন্তু আমি ভুল ছিলাম। আমার মনে তোমাকে নিয়ে যে রাগ, যে ঘৃণা ছিল, সেটা কেবলমাত্র মিথ্যে ভ্রম। কিন্তু আমি এখন বুঝেছি, যারা তোমাকে খারাপ বলে তারাই খারাপ কাজের সাথে জড়িত। যারা তোমাকে সহ্য করতে পারে না তারাই তোমার প্রতি জেলাস। তোমার কাজকে তারা মেনে নিতে পারে না। আমি তোমাকে কাছ থেকে বুঝেছি, একটা মানুষকে চিনতে হলে তার কাছে যেতে হয়, তার সাথে মন খুলে কথা বলতে হয়, তাকে রাগাতে হয়, তাকে হাসাতে হয়। সব কিছু করেই তো একটা মানুষকে চেনা যায়। আমি চিনেছি তোমাকে। তুমি গ্যাংস্টার হলেও তুমি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ। আমি আগে চাইতাম একটা ছোট্ট প্রমাণ পেলেই তোমাকে হয় গ্রেপ্তার করব, নয়তো ইনস্ট্যান্ট গুলি করে মারব। কিন্তু এখন কি চাই জানো? এখন চাই তুমি সব প্রমাণ নষ্ট করো। আমি তোমাকে আমার মনের কারাগারে বন্দি করতে চাই। এখানে বন্দি হতে অপরাধ করার দরকার পড়ে না। আমি তোমাকে আগামীতে পাশে পেতে চাই। গ্যাংস্টার তুমি, আমি একজন পুলিশ অফিসার। পুলিশ হয়েও আমি তোমাকে ভালোবাসি, নিজের কাছে রাখতে চাই। সাবধানে থেকো তুমিও। নিলয় কিছু বলল না আর।
নিলয় নেহার দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর সেখান থেকে চলে যায়। জিসান ডেভিডের কাছে আসে। ডেভিড তার সবচাইতে পাওয়ারফুল সিকিউরিটি নিয়ে এসেছে এখানে। জিসান এসে ডেভিডকে বলে, স্যার, আমি রাজের লোক, আপনার সাথে দেখা করতে রাজ আমাকে পাঠিয়েছে। কোড ওয়ার্ড হলো ওয়ান নাইট। ইয়াস, কাম ইন, বসো বসো। স্যার, 3 দিন পর সরকার ইলেকশন, প্রধানমন্ত্রী চেঞ্জ হতে চলেছে। কে চেঞ্জ করবে? আকাশ আমার খাস লোক। আকাশের কারণে, রাজের কারণেই আমি এই দেশে অনেক বড় বিজনেস প্রতিষ্ঠা করেছি। আকাশ যদি মন্ত্রী না থাকে তাহলে আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। বিরাট বড় প্রজেক্ট নিয়ে আমি এসেছি এবার। শুধু নারী পাচার নয়, এবার থেকে হাসপাতাল থেকে মানুষের কিডনিও আমি নিতে চাই। এটার মাধ্যমে আমি 200 কোটি টাকা দিতে পারবো। সব আমার লাগবে। এত বড় কাজের জন্য তো আমি এখানে এসেছি। কিন্তু আকাশ কেন হারবে? আমি তো সব ব্যবস্থা করেই আকাশকে রেখেছি। স্যার, এবার এই নির্বাচনে সবচাইতে এগিয়ে হলো আদনান আহমেদ। কিভাবে সম্ভব? কে তাকে মন্ত্রী বানাবে? তাকে ফিনিশ করে দাও। রাজকে বলো তাকে মাঠে থেকে সরিয়ে দিতে একেবারে। সম্ভব না স্যার, আমরা কিলার নিয়ে আসছি তাকে সরানোর জন্য, কিন্তু সে কখনোই সম্ভব হয়নি। হোয়াট? বাট হোয়াই? সে কি খুবই পাওয়ারফুল? আমাকে বললেই তো তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার দেশের কিলার আছে অনেক। বাট আপনার পাঠানো কিলারেরাও তো তাকে মারতে পারবে না, কারণ আদনানকে মন্ত্রী বানাচ্ছে নিলয়। আপনি নিশ্চয়ই নিলয়কে চিনেন। ইয়াস, নিলয়। ও মাই গড, নিলয় আছে ওর সাথে। এই নিলয়কে মারা কি সম্ভব না? সম্ভব ছিল না, কিন্তু এখন সম্ভব। আমরা নিলয়কে মারার আগেই আদনানকে তুলে নিয়ে আসবো। আদনানের মেয়েকে আগে নিয়ে আসবো, তারপর আদনানকে আসবো, এরপর নিলয়। যখন নিলয় আসবে তখন আমরা নিলয়কে মেরে ফেলবো। ওয়াও, গ্রেট আইডিয়া। তোমাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেব বাংলাদেশ থেকে। গুড ওয়ার্ক। যাও, কাজ শুরু করো। আমিও আসবো সেখানে। ইয়েস স্যার, আসবেন। আমরা তো আপনারই অপেক্ষায় ছিলাম। জিসান সেখান থেকে বের হয়। রুম থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে একটা সিগারেট জ্বালালো। তারপর পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে গাড়ির কাছে আসে। গাড়িতে বসে রাজকে কল দেয়। সব কিছু ঠিক আছে, যা বলছি তা মন দিয়ে শোনো। ইলেকশনের দিনে যদি ভোট গণনা করা হয়, সেদিন সবাইকে তুলে নিয়ে আসবা, কেউ যেন বাদ না থাকে। আর সেদিন হবে আসল ফয়সালা। কে হবে প্রধানমন্ত্রী সেটা সিদ্ধান্ত নেব আমি। আমি যাকে বানাবো সেই হবে প্রধানমন্ত্রী। কিন্তু ডেভিড, সে কি করবে? তাকে মেরে ফেলতে হবে। চিন্তা নেই, গেম তো সবে শুরু। আমার যে এখনো খেলা বাকি আছে। রাজ ফোন কেটে দেয়। রাজের চিরকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রাজ সবাইকে ডাকে পার্টি অফিসে। আকাশও আছে সেখানে। রাজের স্বপ্ন পূরণ হতে সবচাইতে বড় বাধা হলো নিলয়। নিলয় সরে গেলে জিসান এসব আকাশ ও শুভ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে। কারণ যে ডেভিডকে সরিয়ে দিতে পারে সে শুভ্রকে মারতে সময় নেবে না। রাজ আকাশকে বলে, স্যার, ইলেকশন তো চলেই এসেছে। আমার কাছে একটা প্ল্যান আছে। আর সেটা হলো, যদি সরকার পাল্টে যেতে থাকে, আমরা সেদিন রাতেই, মানে ইলেকশনের রাতেই, ভোট গণনার আগে আদনান আর তার মেয়েকে তুলে নিয়ে আসব। রাষ্ট্রপতি যদি তার নাম ঘোষণাও করে, সেকেন্ড চয়েস তো আপনিই আছেন। আদনান যদি না থাকে তাহলে আবার আপনিই পন্থী। তখন আপনি আবার সব ক্ষমতা পাবেন। আদনানকে সেদিন তুলে এনে মারব। আর নিলয়ও আসবে সেদিন। নিলয়কে ডাকতে অর্ককে ব্যবহার করব। আমি, শুভ, মাহি 3 জন মিলে ওদের সবাইকে নিয়ে আসব। আপনি থাকবেন। তারপর হবে শেষ গেম। আমরা আমাদের ক্ষমতায় ফিরে পাবো। ইয়েস, এটা সবচাইতে ভালো আইডিয়া। কাজ শুরু করো রাজ, যা লাগে সব তোমাকে দিব। আমিও এরকম ধামাকা কিছু চাইছিলাম। আমি নিলয়কে মারবো। না, নিলয় আমার হাতে মরবে। আমি নিলয়কে মারতে চাই। আমার সাথে পুরনো শত্রুতা, আমি মারবো। আরে থামো সবাই, আগে সে আসুক। গ্যাংস্টার সম্পূর্ণ আমাদের কন্ট্রোলে নিতে হবে, তবেই তো নির্দিষ্ট গোলের দেখা পাবো। চলো একসাথে কাজ করি। আকাশের কথায় সবাই বেরিয়ে যায়। ওদিকে নিলয় জানে কি হতে যাচ্ছে। নিলয় অর্ককে বলে,
তুই রূপার থেকে আপাতত দূরে থাক। আমি চাই ওরা তোকে মারতে রূপাকে তুলে নিয়ে যায়। ভাই, রূপা। ভাই ডেকেছিস না? বিশ্বাস রাখ, আমাকে আমার মতো করে খেলতে দে। যা যা বলেছিস সব কর। এটাই হতে যাচ্ছে শেষ গেম। যা কাজ কর, আমি একটু রিল্যাক্স ঘুম দেব, তারপর তো হবে খেলা। মনে রাখিস, রাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। আজকে নির্বাচন। আকাশ যে পার্টির মন্ত্রী, আদনানও সে একই লীগের সদস্য, কিন্তু আদনান আকাশের চেয়ারে বসতে চায়। নিজের উপজেলাতে আদনান বিপুল হারে ভোট পায়, আকাশেরও তার উপজেলা থেকে ভোট পায়। সব মিলিয়ে আকাশের লীগ সবার থেকে এগিয়ে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়, ভোট শেষ হয়। নিলয় বসে আছে ছাদে, আদনান সাহেব পাশে আছে। নিলয় আর আদনান সাহেব সিগারেট খাচ্ছে। আদনান সাহেব বলে, নিলয়, অনেক বছর পর আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, তাই না? আমি অনেক খুশি। জীবনটা মানুষের অতি নগণ্য, অনেক ছোট। এই ছোট জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না। সেটা তো আমি জানি, কিন্তু তুমি আজকে গ্যাংস্টারের ড্রেস পরে আছো কেন? কি করতে চাচ্ছ? জন্ম নিলে মরতে হয় আদনান স্যার, এটা হলো চরম সত্য। তেমনি মরার আগেই সবাইকে তার কৃতকর্মের পাপ কিছুটা হলেও ভোগ করতে হয়। সবকিছু যদি পরকালের জন্য থাকে, তাহলে এই জীবনে মানুষের দুঃখ, কষ্ট, অসুস্থতা, হাহাকার থাকতো না। পরকালের শাস্তির যে তীব্র ভয়াবহতা আছে, তার নমুনা হিসেবে দুনিয়াতে আছে এত কষ্ট। এখানে সবাই যেন তার জীবিত দশায় একবার না একবার বিরাট সমস্যা বা কষ্টের ভিতরে পড়ে। তেমনি সেখানেও রয়েছে এমন। মনে করেন আমিও একজনকে সেই কষ্টের সাগরে ফেলতে চলেছি। অনেক জটিল কথা বলো তুমি নিলয়, আমি তোমার কথা বুঝি না, কিন্তু আমি মনে করি সময় গেলে সাধন হয় না। তাই সময়কে কাজে লাগিয়ে কষ্টকে ছুঁড়ে ফেলতে হবে। নিলয় আর আদনান সাহেব কথা বলছিল, ঠিক তখনই সেখানে নয়ন নামে ছেলে আসে। নিলয়কে ডাক দেয়। নিলয়কে সে বলে, ভাই, অর্ক আর রূপাকে তুলে নিয়ে গেছে রাজ। আচ্ছা ঠিক আছে। কি এত বড় সাহস কোথা থেকে পায় নিলয়? ওরা তোমাকে নিয়ে গেম খেলছে। আজ আমি যাব সেখানে, চিন্তা নেই। বেশ, তবে আমি এদিকে সামলাচ্ছি। রাত 9টার ভিতরে ঘোষণা করা হবে কে বসবে প্রধানমন্ত্রীর চেয়ারে। নিলয় চলে যায় সেখান থেকে। নিলয় বাইক নিয়ে বের হতে যাবে, তখনই নেহা সামনে এসে দাঁড়ায়। নিলয় নেহার কাছে যায়। নেহা নিলয়ের কানের কাছে মুখ এনে অনেক কিছুই বলে। নেহা সব কিছু শুনে অবাক হয়। ভয়ে সে নিলয়ের থেকে কিছুটা দূরে সরে যায়। নিলয় বাইকে এসে বসলো, তারপর নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, রেডি থাকো। নিলয় বের হয় আদনানের বাড়ি থেকে। নিলয় চলে যেতেই 3টে গাড়ি আসে সেখানে, সাইলেন্সার লাগানো সবার পিস্তলে। সিকিউরিটি গার্ডদের মেরে শুভ্র আর মাহি আসলো ভিতরে। আদনান সাহেবের কাছে আসে শুভ্র। হ্যালো ডিয়ার এমপি। শুভ্র, এসেছো? আমি জানতাম তুমি আসবে আমার কাছে। হ্যাঁ, ছোট্ট থাকতে আসা উচিত ছিল, কিন্তু তখন আসিনি, এবার আসলাম। কিন্তু আফসোস, এই আশাটা আপনার জন্য সুখবর নয়। চলেন আমার সাথে। মাহি, তুমি নেহাকে নিয়ে যাও। মানে কোথায় যাব? দেখো শুভ্র, তুমি কিন্তু জানো না কি করছো। নিলয় যদি জানতে পারে আমাকে তুমি তুলে নিয়ে যাচ্ছ। আদনান সাহেবকে বেশি কিছু বলতে দেয় না শুভ্র। একটা বেসবল ব্যাট দিয়ে ওনার মাথায় জোরে একটা বাড়ি দেয়। আদনান সাহেব পড়ে যায় ছাদের ফ্লোরে। নেহা চিৎকার করে ওঠে, বাবা, বাবা ওঠো, ছাড় আমাকে। তোরা তো রাজের লোক, তোরা জানিস না রাজ কত খারাপ। তোরা মারবি আমাকে, ছাড় বলছি। শুভ্র মাহির দিকে তাকায়। নেহার ফোনটা হাতে দেয় নেহাকে। নেহা ফোন হাতে নিয়ে নিলয়কে কল করলো। নিলয় নেহার ফোন পেয়ে রিসিভ করে। নেহা বলে, নিলয়, শুভ্র আমাকে আর আমার বাবাকে তুলে নিতে এসেছে। জিশান ভাইয়াকেও মেরেছে, বাঁচাও আমাদের। শুভ্র কাছে আসে। নেহার মুখে অজ্ঞান করার মেডিসিন স্প্রে করে দিতেই সে কয়েক সেকেন্ড পর জ্ঞান হারায়। শুভ্র ফোনটা হাতে নিল। কলে নিলয় আছে। কানে ধরে শুভ্র বলে, হ্যালো স্যার, বলেছিলাম না আমার হাতে আপনার ধ্বংস আছে। ওদের দুজনকে নিয়ে যাচ্ছি কেন জানিস? রাষ্ট্রপতিকে বল প্রধানমন্ত্রীর নাম এখন যেন ঘোষণা না করে, কাজটা করে দে, তারপর এসে ওদেরকে নিয়ে যা।
শুভ্র ফোন কেটে দেয়, তারপর ফোনের উপরে একটা গুলি করে। ওদের দুজনকে নিয়ে চলে যায় সে। তারপর নিলয় যা চেয়েছিল তাই হয়েছে। নিলয় এবার খেলবে নিজের ইচ্ছাতে, যা সে করতে চেয়েছিল সে সেটাই করবে। শুভ্র আরও তার কাজটা সহজ করে দিয়েছে। সন্ধ্যা রাত পেরিয়ে মাঝরাত শুরু হয়। আকাশ, রাজ, শুভ্র আর মাহি বসে আছে গাড়ির উপরে। সামনে রাস্তার উপরে পড়ে আছে আদনান সাহেব, নেহা, জিসান, অর্ক আর নিলয়ের কয়েকজন লোক। আদনান সাহেবের জ্ঞান ফেরে। আকাশ হাতে স্টিক নিয়ে এগিয়ে আসে, আদনানকে টেনে তোলে। আকাশ তার সামনে হাঁটু মুড়ে বসলো। আকাশকে দেখে আদনান ভয় পায়। আদনান বলে, তাহলে শুভ্রের সাথে তুইও আসছিস? হ্যাঁ, শুভ্রকে তো আমি নিয়ে আসছি। আমাকে ছেড়ে দে তোরা, না হলে নিলয় যখন আসবে তখন তোরা কেউ বাঁচতে পারবি না। সময় থাকতে সিদ্ধান্ত নে। চুপ শালা, আমাকে মেরে তুই প্রধানমন্ত্রী হতে চাস? তোর ইচ্ছাকে আমি এইখানেই শেষ করব। শয়তান কখনো নিজের স্বার্থের জন্য ভালো মানুষের মতন আচরণ করে, কিন্তু তোরা তো শয়তান চিনিস না। বুঝতে পারলি আসল শয়তান কে? তুই কি জানিস তুই মরতে চলেছিস? তবুও তুই কেন এইভাবে কথা বলছিস? তোর তো সারা জীবন ইচ্ছে ছিল আমাকে মেরে আমার জায়গাতে আসার। এই জন্য নিলয়কে ছোট থেকে বড় করলে, কিন্তু তোর এই ইচ্ছেটা তো কখনোই পূরণ হবে না। নিলয়কে তুই মানুষ বানাতে পারলি না। তোর কাজের জন্য নিলয়কে রাক্ষস বানিয়েছিস। হ্যাঁ নিলয় আমার লোক, সে তোদের সবাইকেই মেরে ফেলবে, কিন্তু আমি নিলয়কে ভালোবাসি। নিলয় আমাকে ভালোবাসে। চুপ কর, তোকে তো মেরেই ফেলব। আমার বাবাকে ছেড়ে দে তোরা, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। আরে এরা কারা? এরা এখনো বেঁচে আছে কেন? এদের সব কয়টাকে মেরে ফেল। ঠিক সেই সময় একটা বাইক আসে সেখানে। মাথায় হেলমেট পরা, মাথা থেকে হেলমেট খুলল সে। বাইকের উপরে বসে আছে নিলয়। নিলয়কে দেখে রাজেরা বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়, ওদের সবার দিকে তাকিয়ে আছে। নিলয় আদনানকে বলল, আদনান সাহেব, রাষ্ট্রপতি জানে আপনি আর আকাশ দুজনই রাইভাল। আকাশ আপনাকে তুলে নিয়ে এসেছে, তাই আপাতত ঘোষণা দেয়নি কে হবে প্রধানমন্ত্রী। নিলয় ওদের সবাইকে মারো, সবাইকে মেরে আমাকে নিয়ে চলো। আমি ওদের লাশ দেখতে চাই, কেউ যেন বেঁচে না থাকে। কিন্তু এমপি সাহেব, এত সহজে কি সব হয়? আমি তো বহু বছর ধরে অপেক্ষা করে আছি নিলয়ের জন্য। নিলয়কে আমার হাতেই মরতে হবে। আরে ইয়ার, দুদিনে সে নিলয়কে মারতে চাস? তুই চিনিস নিলয়কে? খুব ভালো করেই চিনি, আমি সেটা কে চিনবো তাকে? কিন্তু আমি নিলয়কে মারতে চাই। আমার চোখের সামনে নিলয় আমার বাবাকে, মাকে গুলি করেছিল। আমি নিলয়কে মারবই। মাহি কথাটা বলেই চলে আসে সামনে, হাতে পিস্তল। নিলয়ের দিকে এগিয়ে এসে পিস্তল দিয়ে শ্যুট করতে যাবে, ঠিক তখনই একটা স্নাইপারের গুলি এসে মাহির কপাল ঘেঁষে পিছনে থাকা গাড়ির উপরে গিয়ে লাগে। ধম করে শব্দ হয়। নিলয় হাসতে থাকে। ভয় পায় সবাই। নিলয় তাহলে একা আসেনি। নিলয় একটা সিগারেট জ্বালালো। শুভ্র দেরি করে না, নিলয়ের হাতে গুলি করে। নিলয় হাত উঁচু করে ওর লোকদের থামায়। কেউ যেন গুলি না করে সেটা নির্দেশনা দেয় নিলয়। আদনান সাহেব নিলয়কে ডাকে, নিলয় কি করছো? মারো ওদের, দেখিয়ে দাও তুমি কতটা ভয়ঙ্কর। আর তোরা নিলয়কে চিনিস না, নিলয় সব কিছুই করতে পারে। কিন্তু নিলয় আমার কাছে কিছুই না। শুভ্র কথাটা বলে নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে জোরে ঘুষি দেয়। নিলয় বাইকের উপরে গিয়ে পড়ে। হকি স্টিক দিয়ে শুভ্র নিলয়কে অনেক মারতে থাকে। নিলয় চুপচাপ মার খায়। নেহা বলে, নিলয়, কি করছো তুমি? ওরা তোমাকে মেরে ফেলবে। প্লিজ নিলয়, তুমি চলে যাও। ওরা তোমাকে মারার জন্য এই প্ল্যান করেছে। নিলয়, তুমি চলে যাও, ওরা অনেক খারাপ। এ নিলয়, তুমি এভাবে মার কেন খাচ্ছ? নিলয় উঠো। নিলয় ওদের আজকে দেখিয়ে দাও তুমি কতটা পাওয়ারফুল। নিলয় কি হচ্ছে তোমার? এত দুর্বল কেন? নিলয় ভয় পেয়েছে। নিলয় জানে এখানে সে আমাদের সাথে পারবে না, তাই নিলয় এবার মরবে। অনেক ইচ্ছে নিলয়কে মরতে দেখব, আজ সেটা পূরণ হবে। ভাই, ওরা মাসুম শিয়ামকে মেরে ফেলেছে। ওরা আমাদেরকে মারবে। তুমি চলে যাও ভাই, তুমি নিজেকে বাঁচাও। ছাড়ো আমাকে। তোদের মতো লুজার আমি দেখিনি। হাত পা বেঁধে রেখেছিস কেন? সাহস থাকলে ছাড় আমাকে। শুভ্র কিছু বলল না।
কোমর থেকে একটা চিকন চাকু বের করলো। কোনো কথা ছাড়াই শুভ্র নিলয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। নিলয় পড়ে যায় মাটিতে। শুভ্র নিলয়ের পেটে লাথি দেয়। নিলয় সবার দিকে তাকায়। নেহা, আদনান আর অর্ক কাঁদছে। চিৎকার করে নিলয়কে ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু শুভ্র নিলয়কে মারতেই থাকে। নেহা বলে, আমি তোমাকে ভালোবাসি নিলয়। তোমাকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে মরতে দেখতে চাইনি কখনো। ভালোবাসি নিলয়। আরে প্রেম, চুপ কর। নিলয় শুভ্রকে থমথমে গলায় বলল, ওদের সবাইকে ছেড়ে দে, ওদের যেন কিছু না হয়। ছেড়ে দে ভাই ওদেরকে। তোকে কথা দিয়েছিলাম, আমি তোকে কখনো মারবো না। আমি আমি আমার কথা রেখেছি। ঠিক, তুমি বলেছিলে আমাকে তুমি মারবে না, কিন্তু আমি তো কখনো বলিনি মারবো না। আমি তোমাকে মারবো, আর আমি হব এই গ্যাংস্টার জগতের কিং। তোমার হৃদয়ের পালা চলে এসেছে। ছাড় নিলয় ভাইকে, তোকে আমি একাই মারতে পারবো। ছাড় বলছি। আরে ইয়ার, এ সারা চামচাটা বেশি লাফাচ্ছে। শুভ্র কথাটা বলে নিলয়কে কয়েকবার লাথি দেয়। নিলয়ের সারা গা থেকে রক্ত বের হচ্ছে। নিলয় সবার দিকে ফ্যালফ্যাল করে তাকালো, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে। শুভ্র অর্কের কাছে আসে, অর্কের হাত পায়ের বাঁধন খুলে দেয়। অর্ককে শুভ্র বলে, তুই আয়, দেখ নতুন গ্যাংস্টার খালি বুদ্ধিতে নয়, শক্তিতেও কতটা পারে। দেখা যাবে। অর্ক দৌড়ে এসে শুভ্রকে জোরে একটা ঘুষি দেয়। শুভ্র রাস্তার উপরে পড়ল। শুভ্রের গাল ফেটে রক্ত বের হচ্ছে। শুভ্র উঠে দাঁড়ায়। পিছনে থাকা আকাশ, রাজ আর মাহি বসে বসে শুভ্রের ফাইট দেখছে। অর্ক নিলয়ের কাছে আসে, নিলয়কে জড়িয়ে ধরে ডাক দেয়, ভাই, ভাই ওঠো, ওঠো ভাই, ভাই ওঠো, প্লিজ ওঠো। এভাবে তুমি মরতে পারো না ভাই। ওঠো, ওঠো ভাই, এভাবে তুমি মরতে পারো না। অর্ক উঠে দাঁড়ালো, শুভ্রের দিকে এগিয়ে যায়। শুভ্রকে আরও একটা ঘুষি দেয়। শুভ্র কিছুটা দূরে সরে দাঁড়ালো। শুভ্রের আবারও রক্ত বের হতে থাকে। শুভ্র রেগে যায়। অর্ক আবার শুভ্রের কাছে আসে। শুভ্র নিজেকে সরিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে শুভ্রের পেটে টান দেয়। তারপর শুভ্র পিছনে এসে চুপচাপ দাঁড়ায়। শুভ্র হাসতে থাকে। অর্ক ঘুরে শুভ্রের দিকে তাকাতেই শুভ্র বলে, গুড বাই। তখনই অর্ক ধপ করে পড়ে যায় রাস্তার পাশে। রূপা এটা দেখে জোরে কেঁদে উঠল। অর্ক, ও অর্ক, তুমি ওঠো, এভাবে তুমি চলে যেতে পারো না। এই তোরা এমন নিষ্ঠুর কেন? কেন অর্ককে মারলি? রূপার কথায় কেউ পাত্তা দেয় না। শুভ্র এগিয়ে আসে আদনানের দিকে। আদনানের গাল চেপে ধরে বলে, তোকে বলেছিলাম না আমাদের দেখা হবেই, আর সেদিন তুই আফসোস করবি। দেখ এবার কেমন লাগছে আমাকে দেখতে। খুব নিলয়কে নিয়ে গর্ব করতিস তাই না? দেখেছিস গর্ব করার ফল। নিলয়কে ডাক, ডাক না। কি রে নিলয়, এই নিলয়। নিলয় পড়ে আছে একপাশে। নিলয়ের কোনো সাড়া শব্দ নেই। সবাই হাসছে। শুভ্র আদনানকে বলে, জোরে ডাক, তবুও সে উঠবে না। আর নিলয় টোটালি ফিনিশড। নিলয় আর উঠবে না। তোর মন্ত্রী হওয়াটাও হবে না। আমি রাষ্ট্রপতিকে আটকে রেখেছি। রাষ্ট্রপতি আমি না বলা অবধি কে হবে প্রধানমন্ত্রী সেটা ঘোষণা করবে না। তবে আমি ডিসাইড করবো কে হবে প্রধানমন্ত্রী। কি ভাবছিস? আদনান সাহেব? তোর নাম বলবো? না না, তোর নাম না। তাহলে কার নাম ঘোষণা করবে প্রধানমন্ত্রী হিসেবে? আকাশের নাম? আকাশের নাম নয়, আদনানও হবে না প্রধানমন্ত্রী। এবারের প্রধানমন্ত্রী হচ্ছে রাজ। রাজের নাম শুনে সবাই চমকে ওঠে। রাজও চমকে যায়। রাজ কখনো ভাবেইনি তাকে শুভ্র প্রধানমন্ত্রী বানানোর কথা ভেবেছে। কিন্তু আকাশ আরও বেশি অবাক হয়। আকাশ তার এই চেয়ারের জন্য রাজকে এনেছে। তার মানে রাজই কি চেয়েছিল এমনটা হোক? আকাশের অনেক রাগ হতে থাকে। কিন্তু শুভ্র আবার আদনানকে বলে, একটা বিশেষ বিশেষ ফ্যাক্ট কি জানিস? আমি হয়ে গেছি গ্যাংস্টার কিং। আন্ডারওয়ার্ল্ডের রাজা আমি এখন। পুরো আন্ডারওয়ার্ল্ড এখন আমার কাছে। আমি এখন পুরো রাজ করব। এই যে নেহার পুলিশ আছে না, আমার উপর নজর রেখেছিল। নেহা তোর সব পুলিশ ফোর্সদের মেরে ফেলেছিলে। দেখবি তাদের লাশ। আমাকে হারাতে পারবে না কেউ। আমি হলাম দ্য কিং অফ গ্যাংস্টার।
আন্ডারওয়ার্ল্ড এখন সম্পূর্ণ আমার। আমি ঠিক তখনই শুভ্রের পিঠে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। শুভ্র আহ করে উঠল। ওর পিঠ হতে টপটপ করে অতি দ্রুত রক্তের ফোঁটা রাস্তার উপরে পড়তে শুরু করলো। হলদে ল্যাম্পপোস্টের আলোতে রক্ত যেন রঙিন আকার ধারণ করেছে। শুভ্রের সারা শরীর কাঁপতে শুরু করে। সবাই অবাক দৃষ্টিতে পিছনে তাকিয়ে আছে। এতক্ষণ যে ছেলেটা নিজেকে গ্যাংস্টার বলে দাবি করছিল তার গাল দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। শুভ্র ঘুরে তাকায়। একটা হাসি মাখা মুখ দেখতে পায় সে। শুভ্র সেই ব্যক্তিকে জোরে একটা লাথি দেয়। তারপর ধপ করে রাস্তার উপরে পড়ল শুভ্র। লাথি খেয়ে সে আরও জোরে হাসতে থাকে। শুভ্র ঘুরে তাকায়। একটা প্রকট হাসির শব্দ শুভ্রের কানে বাজতে থাকে। শুভ্র তাকিয়ে দেখে মাহি তার পিঠে ছুরি মেরেছে। মাহিকে সে লাথি দেয়। তারপর ধপ করে পড়ে যায় শুভ্র রাস্তার উপরে। প্রচণ্ড যন্ত্রণা হয় শুভ্রের। মাহির পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশের মুখেও বিরাট হাসি। শুভ্র অবাক হয়, আকাশ এমনটা কেন করলো? আকাশের কাছে আসে শুভ্র। আকাশ বলে, এটা এমন একটি জগৎ যেখানে বিশ্বাস নামের একটা খেলা আছে। এই খেলাটাতে চাইলেই সবাই অংশগ্রহণ করতে পারে, কিন্তু সবাই এটাতে জিততে পারে না। আমি জানি এই ওয়ান নাইট গ্যাংয়ের লিডারকে, সে হলো শুভ্র। আর শুভ্র আমার বিষয়ে অনেক কিছু জানে, তাই এরকম একটা সুযোগের অপেক্ষা করছিলাম যেখানে শুভ্র সবাইকে মারবে, তারপর আমি শুভ্রকে মেরে নিজের জায়গাতে অটুট থাকবো। যে রাজকে আমি এত বড় করলাম, যে রাজ তোকে নিয়ে আসলো, আর তুই কিনা রাজকে প্রধানমন্ত্রী করবি? আমি বেঁচে আছি এখনো। প্রধানমন্ত্রী হতে হলে পাওয়ার লাগে, আমারও সেটা আছে। আমি তোদের সবাইকে মারবো, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আকাশ স্যার, আপনি কখনোই চেয়ারটা ধরে রাখতে পারবেন না। চুপ হারামি পেছন মা, আমাকে চিনিস তুই? আমি এই চেয়ারটার জন্য কত কি করেছি জানিস? টাকার পাহাড় ঢেলেছি আমি। ডেভিডের মতো লোককে নিজের কাছে রেখেছে। তোরা 2 দিন এসে আমাকে চেয়ার থেকে সরাবি? তোদের বাঁচিয়ে রাখা যাবে না, তোদেরকে মেরে ফেলব। রাজকে কত টাকা দিয়ে নিজের দলে নিয়েছে, অপোজিট দলকে বসিয়ে রেখেছি, কিন্তু তোরাই সে আমার এত কিছু প্ল্যান নষ্ট করে দিবি? সেটা তো হবে না রে। আমি কে চিনিস নি এখনো? মাহির বাবা ছিল আমার বন্ধু। মাহিকে হঠাৎ করেই মিসিং পাচ্ছিলাম। আগে প্রায়শই মাহিকে দেখতাম ওর বাবার সাথে, কিন্তু তারপর মাহি মিসিং। মাহিকে খুঁজছিলাম আমি। একদিন দেখতে পাই মাহি নিলয়ের দলে আছে। ব্যাস, সেদিন থেকে মাথায় নতুন কিছু ঘুরতে থাকে, কিন্তু মাহিকে পাওয়া এতটা সহজ হচ্ছিল না। বেচারা মাসুম মাহির সাথে সবসময় থাকতো। নিলয় যেদিন ওর মা বাবাকে মারে, সেদিন মাহি একা হয়ে যায়। সেই দিন পুলিশ এসে মাহিকে তুলে নিয়ে যায়। মাহিকে আমি ছাড়িয়ে নিজের কাছে রাখে। এটা এমন একটি জগৎ, এখানে না আছে বিশ্বাস, না আছে ভালোবাসা। এই রাফিয়ান জগৎটা একটা হিংস্রতার প্রতীক। এখানে কেউ কারো আপন হয় না। শুভ, তুই কি ভেবেছিলে মাহি তোর সাথে এমনি এমনি মিশেছে? না রে, মাহিকে আমি বলেছিলাম তোর উপর নজর রাখতে। তুই যেদিন আমার সাথে প্রথম দেখা করেছিলি, তুই ছিলি নতুন মুখ, আর নতুন মুখকে কেই বা এই লাইনে বিশ্বাস করবে? তাই তুই যখন প্রথমবার এই আন্ডারওয়ার্ল্ড ঘুরে দেখছিলি, মাহির সাথে সেদিন তোর দেখা হয়। ওর সাথে তোর দেখা হওয়াটা আমার প্ল্যান ছিল। এরপর মাসুম আছে কাছে, মাহির জন্যই তো মাসুমকে পেয়েছে। নিলয় বোকা হতে পারে, সে আমার মাসুম তো হবে না। একদিকে ওরা ছোট জায়গাতে আছে, আরেকদিকে ওদের সামনে টাকার ব্যাগ রেখেছি। কতক্ষণ ওরা আমার দলে আসবে না? কিন্তু নিলয়কে তবুও দুর্বল করা যাচ্ছিল না। সব কিছু আমার আন্ডারেই ছিল। তোদের যেন বিশ্বাস না হয় যে তোদের উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছে, তাই তোদের সাথে মিলে সিয়াম আর মাসুমকেও মারতে হলো। মানে এই সিদ্ধান্তের মতো প্রকাশ করতে হয়েছে আমার। এখন তো এসব নিয়ে ভেবে লাভ নেই। নিলয় তো শেষ, নিলয়ের সব লোকেরাও শেষ। চারপাশে আমার লোকেরা ছড়িয়ে আছে। তোরা কি ভেবেছিস আমি একা এসেছে? না, একা না। তোদের মারার জন্য আমি আমার লোকদের এনেছি। তোদেরকে মেরে আমি ডেভিডকে ডাকবো দেশে। তখন আমি থাকবো প্রধানমন্ত্রী। গ্যাংস্টার বলে কিচ্ছু থাকবে না। সব সিদ্ধান্ত আমি নিব। আমি ডেভিডের কাছে পুরো বাংলাদেশটাই বিক্রি করে দিব। তারপর আমি চলে যাব আমেরিকাতে। সব কিছু আমার প্ল্যানেই ছিল, এখনও আছে। নিলয় যেহেতু শেষ, ওর লোকেরাও শেষ। নতুন করে গ্যাংস্টার আমি রাখবো না।
তাই তুই যেন নতুন গ্যাংস্টার না হোস, তাই তোকে মারতে হচ্ছে রে শুভ্র। সো গুড বাই ইয়ার, ভালো থাকিস ওপরে। তুই যেমন নিলয়ের বিশ্বাস ভাঙলি, আমিও তেমন তোর বিশ্বাস ভাঙলাম। সব কিছু শেষ, পিকচার অভি ক্লোজ হ্যাঁ। মাহি, তোমাকে আমি ভালোবাসছিলাম, কিন্তু তুমি এমনটা করতে পারলে। তোমাকে বিশ্বাস করে নিজের সবটা ভালোবাসা দিয়েছি। চুপ কর শালা হারামি, তোর মতো গর্ধব আর পাইনি। তোকে দিয়ে নিলয়কে দুর্বল করলাম। ইচ্ছে ছিল ওই রাজাকেও মারবো, কিন্তু আকাশ স্যার বারণ করলো। তাকে আমি বাবা হিসেবে মানি। মাহিকে একটু একটু করে সাজিয়েছি নিলয়কে সরাতে। সে শুভ্রকে ব্যবহার করেছে, এবার সব শেষ করার সময় এসেছে। মাহি, আসো শুভ্র, আদনান সবাইকে মারে। আকাশ কথাগুলো বলে শুভ্রের দিকে এগিয়ে যায়। শুভ্র চুপচাপ রাস্তার উপরে পড়ে রইল। আকাশ পিস্তল বের করে কোমর থেকে, তারপর শুভ্রের দিকে পিস্তলটা রেখে ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই একটা গুলি চলার শব্দ হয়। কিন্তু কে কাকে গুলি করলো? আকাশ তো স্থির দাঁড়িয়ে আছে। আকাশ তো এখনও শুভ্রকে গুলি করেনি। সবাই ঘুরে তাকায়। মাহির চিৎকার শুনতে পায় সবাই। মাহির কাঁধে গুলি লেগেছে। মাহি ছিটকে পড়ে গিয়ে কাঁদতে থাকে ব্যথায় আর যন্ত্রণায়। কিন্তু মাহিকে গুলি করলো কে? শুভ্রকে পিছন থেকে মাহি অ্যাটাক করে। শুভ্র মাহির দিকে তাকালো। মাহিকে আকাশ নিজের দলে নিয়েছে। শুভ্র হাসতে থাকে, রাজের হাতে পিস্তল। রাজও হাসতে থাকে। আকাশ ঘুরে তাকাতেই আকাশের পায়ে গুলি করে রাজ। আকাশ শুভ্রের পাশে গিয়ে পড়ে। আকাশ যন্ত্রণায় চিৎকার করে, রাজ, তুই আমার সাথে এটা করতে পারলি? আমাকে গুলি করলি তুই? তোকে আমি এত টাকা দিয়ে আজকে এখানে এনেছি, আর তুই আমার সাথে এমন করলি কেন? রাজ কোনো কথা বলে না। সে রাস্তার উপরে বসলো। যেভাবে ফ্লোরে বসে সবাই খাবার খায় সেভাবে বসলো রাজ। হাতে একটা সিগারেট ঠোঁটে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে থাকে। ডান হাতে পিস্তল আর বাম হাতে সিগারেট। রাজের চোখে মুখে শান্ত ভাব, যেন গেমসটাকে সে নিজে এখন পুরো কন্ট্রোলে নিয়েছে। রাজ কয়েকবার সিগারেটে টান দিয়ে বলে, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিহরের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। আমি এটাই আগে অনুভব করেছি, নিজেকে শক্ত করেছি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশা কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তবতা অভিনয় করেই বেঁচে থাকে মানুষ। আমিও সেই অভিনয় করে বেঁচে আছি। এটা আমাকে তাড়া করে বেড়ায়। তবে একটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি যে জীবনে যেমন স্বাভাবিকভাবে গ্রহণ করেছি, মৃত্যুকেও ঠিক তেমনি স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। সব হারিয়ে এখানে এসেছি। প্রশ্ন হলো, হলুদ খামের চিঠিটা কে দিত? শুভ, মাহি, আদনান, নিলয় নাকি আকাশ? রাজের কথায় সবাই চুপ হয়ে গেছে। রাজ এত ডেঞ্জারাস কেন? এভাবে বিশ্বাসঘাতকতা করবে আকাশ কখনো কল্পনাও করেনি। নিলয়ের জায়গাতে রাজ কখনো যেতে পারেনি, কিন্তু রাজকে আকাশ নিজের কাছের মনে করেছে। আকাশ কোনো রকমে হাত দিয়ে পা চেপে ধরে বলে, হলুদ খামের চিঠি আমিও পেয়েছি রাজ। আমিও পেয়েছি। ভাবতাম এটা আপনাদের ভিতরের কেউ। চিঠি তো আমিও পেয়েছি। ভেবেছিলাম আকাশ আমাকে হুমকি দিত, যেন আমি প্রধানমন্ত্রী হতে না চাই। এই হলুদ খামের চিঠি আবার কি? কি হচ্ছে এসব? এ তাকে মারছে, সে আবার অন্যকে মারছে। এখানে আসলে কি হচ্ছে? আমি বলছি কি হচ্ছে, খুব সহজ করে বলছি রাজ। জিসান কথাটা বলেই হাসতে থাকে। রাজ এগিয়ে আসে জিসানের দিকে। জিসানের হাতের বাঁধন খুলে দেয় রাজ। জিসান উঠে দাঁড়ালো। আদনান আর নেহা জিসানকে দেখেই হা করে তাকিয়ে থাকে। জিসান হেঁটে রাজের কাছে আসলো। রাজের থেকে একটা সিগারেট বের করে নিয়ে মুখে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে শুরু করে। সবাই ওর দিকে তাকিয়ে অবাক। জিসান বলে, আরে আমি কোনো সিনেমার নায়ক নই, আমি ভিলেন। আমাকে এভাবে দেখার কি আছে? রাজ, পিস্তলটা দাও। জিসান পিস্তল নিয়ে মাহির কপালে গুলি করে পরপর দুটো। জিসানের এমন রূপ দেখে নেহার চোখের পলকই পড়ছে না। জিসান ওর বোনের কাছে আসলো, তারপর হাসি দিয়ে বলে, হা 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 হা, কি বোন? অবাক হয়ে তাকানোর কি আছে? আর ড্যাড, তুমি এত বোকা কেন? বোকারা মন্ত্রী হতে পারে না তো, সবাই বোকা এখানে। কাজের ছেলে একমাত্র রাজ। এত ভাবছো কেন তোমরা? আচ্ছা চলো, তোমাদের সব কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে মাহিকে কেন মারলাম বলি শোনো।
এই মাহি হলো আমার ওয়াইফ। জিসানের কথা শুনে বাকি সবাই আরও অবাক হয়, এমনকি রাজও অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। এই জিসান এত খারাপ, কেউ তো আগে জানতোই না সেটা। জিসান হাসি দিতে থাকে সবার এমন অবাক হয়ে তাকানো দেখে। জিসান তার বাবার কাছে যায়। জিসান বলে, বাবা, ছোটবেলার কথা মনে আছে? জিসান, তুই এতদিন পঙ্গু থাকার নাটক করেছিলি। বাহ বাবা, এমন করলে কিন্তু মেরে ফেলবো। চুপচাপ শোনো না, তুমি তো আমাকে পশু বানিয়েছ। তোমার ভালোবাসা আমি পাইনি, সবটা তুমি নিলয়কে দিয়েছ। কিন্তু কেন? যদিও যতটুকু জানি নিলয়কে তুমি তোমার কাজের জন্যই রেখেছ। যাই হোক, কাসুন্দি না ঘেটে নতুন করে ঝালমুড়ি মাখাই এবং সব ক্লিয়ার করি, না হলে তোমরা তো সবাই মরেও শান্তি পাবে না। অনেক চমক পেতে যাচ্ছ তোমরা, একটু কষ্ট করে বেঁচে থাকো। পাগলামি দেখেছ, কিন্তু পাগলের সাইকো ভাব তোমরা এখনো দেখোনি। জিসান আসলেই একটা সাইকোদের মতো করে কথা বলছে। জিসান ওর বাবা থেকে উঠে নিলয়ের কাছে আসলো। নিলয়ের তখনও যেন জ্ঞান ফেরেনি। জিসান নিলয়ের কোমরে কতগুলো লাথি দিয়ে বলে, এই কুত্তার বাচ্চার জন্য আমি এতদিন সব কিছু ঠিকঠাক মতন করতে পারিনি, কিন্তু তোমরা একই, সবাই মিলে আমার কাজটা সহজ করে দিলে। আন্ডারওয়ার্ল্ডের একটা গ্যাং ছিল, গ্যাংটার নাম হলো ওয়ান নাইট গ্যাং। আমি পুলিশ হওয়ার আগে থেকেই এই গ্যাংটাকে তৈরি করি। এই গ্যাংয়ের মেম্বার ছিল রাজ। রাজ তখন প্রথমবার ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ে। তাকে বলেছিলাম এসব ছোট জিনিস পাচার করে কি হবে। সে বলে, স্যার, আমাদের থেকে ড্রাগস পেয়ে নিজেরা রেখে বাকিটা সরকারের কাছে পাঠাবেন? আপনি তো আমাদের থেকে বড় বিজনেসকারী। শালা রাজের কথা বেশ ভালো লাগে, পিস্তলের সামনে দাঁড়িয়ে ওপেনলি কথা বলে। সেদিন ওকে বলেছিলাম এসব না করে চল, তোকে এমন জায়গাতে পাঠাবো যেখানে টাকার উপর শুয়ে থাকতে পারবি। তারপর থেকে আমার সাথে রাজের যোগাযোগ হয়। আমরা আন্ডারওয়ার্ল্ডে নতুন একটা গ্যাং প্রতিষ্ঠান করি। এই গ্যাংটা সিক্রেট কাজ করে থাকে। আমরা আমেরিকার মাফিয়া ডেভিদের সাথে যোগাযোগ করে নারী পাচার, ড্রাগস, অস্ত্র, সোনা এসব দেওয়া নেওয়া শুরু করি। রাতারাতি বড়লোক হয়ে যাই। কিন্তু হঠাৎ করেই ওই নিলয় কোথা থেকে যেন চলে আসে আন্ডারওয়ার্ল্ডে। ডেভিডের ছোট ভাই হেনরিকে নিলয় মেরে দেয়। পুরো মাফিয়া সিটিতে তখন একটা নামই চর্চা হতে থাকে, সেটা হলো নিলয়। কিন্তু এত খোঁজ করেও কখনো নিলয় নামের কাউকেই পাইনি। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। নারী পাচার করতাম আমি আর রাজ। মেয়েদেরকে তুলে আনতে গিয়ে মাহিকে ভালো লাগে, কিন্তু সমস্যা হলো রাজ ছিল আমার কাছের লোক। তাকে গ্রামে পাঠাতাম। গ্রামের মেয়েদেরকে গল্প বানিয়ে চাকরি দেওয়ার কথা বলে শহরে আনতো, আর আমরা পাচার করতাম। জিসান থামলো। জিসানের কথা শুনে সবাই যেন বোবা বনে গেছে। এখন সবাই যেন নীরব শ্রোতা, আর নিজেরা যে কতটা বোকা সেটাই ভাবতে থাকছে। কারণ এতদিন তারা ভেবেছে ওরা নিজেরা যা করছে সবটা তাদের প্ল্যান অনুসারেই হচ্ছে, কিন্তু এসবের পিছনে যে জিসান আছে সেটা কেউ জানে না। জিসান আরও একটা সিগারেট জ্বালায়, তারপর সেটাতে টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, মাহিকে বিয়ের কথাটা বলি, সে রাজি হয়। গোপনে আমরা বিয়ে করি। সে চেয়েছিল নিলয় থেকে তার বাবাকে বাঁচাতে। ও হ্যাঁ, বলে রাখি, মাহির বাবা যে ড্রাগসের বিজনেস করত সেটা আমার কথাতেই, কিন্তু তিনি চিনত না যে কার সাথে বিজনেস করত। বললাম না একটা গ্যাং আছে যার নাম ওয়ান নাইট, ওই গ্যাংয়ের লোকের সাথেই করত। মনে আছে আমাদের সাথেই। যাই হোক, যারা আমাকে পছন্দ করত, কিন্তু জেনে যায় আমি মাহিকে বিয়ে করেছি, তাই সে আমার বিরুদ্ধে রিপোর্টারদের কাছে বলবে জানায়। মেজাজ খারাপ হয় না বলেন আপনারা? এত বছর টাকার জন্য, ক্ষমতার জন্য যে সাম্রাজ্য গড়ে তুলতে যাচ্ছি সেটা ওই পাখি মেয়ে নষ্ট করে দেবে? এতটা সহজ? তাকে ধর্ষণ করে পাচার করে দিয়েছিলাম আমেরিকাতে, কিন্তু সমস্যা হয়েছিল ঠিক সেদিন। সেই পাচার করা ট্যাঙ্কটাকে নিলয় আটকায়, আমি বাধা দিতে চাই। সেদিনে নিলয়ের সাথে আমার হাতাহাতি হয়। তাকে আমি দেখেছিলাম, ওর নাম ছিল আহান আহমেদ।
বাস্তবে সে আহান, আর আন্ডারওয়ার্ল্ডে সে নিলয় নামে পরিচিত। শুরু হয় নতুন গ্যাংয়ের গল্প। তাকে আমি চিনতাম, বাবার পরিচিত ছেলে তো, চিনব না কেন? যারাকে সেদিন ওই কন্টিনিয়ারের পাচার করতে গিয়ে নিলয় আমাকে আটকায়, সেখানে আমাকে গুলি করে নিলয়। সেদিন ভেবেছিলাম এই সাম্রাজ্য গড়ে তুলতে হলে আমাকে অনেক কিছুই করতে হবে। নিজেকে রিভিল করার বদলে সবার থেকে হাইড করে নেই, পঙ্গু সেজে বাড়িতে বসে থাকি, আর রাজকে দিয়ে সব কাজ করিয়েছি। জিসান থেমে যায়। জিসান যে ডেঞ্জারাস সেটা বুঝতে আর বাকি নেই কারোর। জিসানের এমন হিংস্র রূপ এর আগে কেউ কখনো দেখেনি। নেহা আর আদনান জিসানকে দেখে অবাক হচ্ছে। তাহলে এতদিনে সব কিছু করেছে জিসান, আর এখানে থাকা সবাই জিসানের গেমই কন্টিনিউ করেছে। আদনানের ছেলে এমন কিছু করবে কেউ ভাবতেই পারেনি। আদনান জিসানকে দেখে আর চোখ বড় করে তাকায়। জিসান তার বাবার অবাক হওয়া দেখে হেসে দেয়। তারপর জিসানের কথায় সবাই যেন নতুন কিছু খুঁজে পাচ্ছে। এতদিন ওরা যা জানতো তা আগে থেকে যে জিসানের প্ল্যানেই হতো সেটা এখন বুঝতে পারে, কিন্তু তারা বুঝতে দেরি করে ফেলেছে। এখন কিছুই করার নেই তাদের। জিসান যা বলছে তা চুপচাপ শোনা ছাড়া তারা কিছুই করতে পারবে না। হয়তো একজন পারতো, সে হলো নিলয়, তবে নিলয়ও এখন নেই। নিলয়কে আগেই মারা হয়েছে। জিসান হাসতে থাকে। ওর হাসি চারপাশে কেমন বিদঘুটে শব্দ তৈরি করেছে। গ্যাংস্টার কিং হতে সবাই কত কিছুই না করলো, অথচ এদের সবাইকে নিয়ে খেললো। প্রথমে শুভ্র, তারপর মাহি, তারপর আকাশ, এরপর রাজ, শেষে এসে জিসান। সব রহস্য যেন আজ এক জায়গাতে এসে থেমেছে আর একটু একটু করে খুলতে শুরু করেছে। কিন্তু এর শেষ কোথায়? কি হতে যাচ্ছে? জিসানকে এর আগে কখনো এতটা ভয়ঙ্কর লাগেনি, যেন কোনো আগুনের শেষা একটু একটু করে সবার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এর থেকে বাঁচার উপায় কি? জিসান বসলো নিজের জায়গাতে, পাশে রাজ বসা। জিসান গম্ভীর গলাতে হেসে দিয়ে বলল, এখনো খেলা অনেক বাকি। আমি কেন তোমাদের না পেরে বাঁচিয়ে রেখেছি সেটা সময় হলেই টের পাবে। মরার আগে একটু চমকে যাও, নতুবা মরার আগে সব প্রশ্নের উত্তর জেনে যাও, নইলে মরার সময়ও শান্তি পাবি না তোরা। তোদের মৃত্যু দেখার জন্য আমি বহু বছর ধরে বসে আছি। মাহিকে তো অনেক আগেই মারতে চেয়েছিলাম। সে সত্যি সত্যি মাসুমকে ভালোবেসে ফেলে, এটা কোনো কথা? আমি ওর হাজবেন্ড না হয়েও আমি খেলাটা খেলেছি, সে তো ওটা জানে না। আমাকে রেখে কেন সে অন্য কারোর সঙ্গে প্রেমে পড়বে? তাহলে কি তার বেঁচে থাকা জরুরি? একদমই না। কিন্তু এই চিঠি কে দিত? কম্পিউটারে টাইপ করা চিঠি লিখে সবাইকে পাঠাতো কে? আমি জানতে চাই। আমি জানি সে তোমাদের ভেতরেই একজন, কিন্তু সে কে? এই চিঠির জন্য সবাই সব কিছু হারিয়েছে। গ্যাংস্টার পজিশনের জন্য রাজ তার পরিবারকে মেরে ফেলেছে, যাতে করে নিলয় তার দুর্বলতা খুঁজে না পায়। অথচ তার এই গ্যাংস্টার হবি, মন্ত্রী হবি, সেটা তো আর হবে না বস। একটু একটু করে সাজানো আমার প্ল্যান, তোদের নিয়ে খেলা, আমাদের সব কিছু এভাবে নষ্ট হবে, তা কি করে হয়? জিসানের কথা শুনে রাজের দিকে তাকালো সবাই। রাজ এতটা নির্দয় কিভাবে হতে পারলো? এই আন্ডারওয়ার্ল্ডে গ্যাংস্টার হতে তার পরিবারকে সে নিজের হাতে কিভাবে মারতে পারলো? রাজ হাসতে থাকে। বুঝে যায় সবাই, ওরা দুটো ক্ষুধার্ত, হিংস্র, ভয়ঙ্কর বনের কোনো জানোয়ারের সামনে পড়েছে, যারা শুধু ক্ষুধার্তই নয়, তারা একই সাথে নির্দয়, নৃশংসও বটে। ভয় পায় ওরা। জিসান বলে, এবার শুরু থেকে আসি। আকাশ ছিল প্রধানমন্ত্রী। আকাশ নিলয়কে তোর কাছে রাখতে চেয়েছিল, এই সুযোগটারই দরকার ছিল। রাজ আকাশের কাছে নিলয়কে এনে দেওয়ার কথা বলে। আস্তে আস্তে রাজ হয়ে ওঠে সেকেন্ড গ্যাংস্টার। নিলয়কে এনে না দিয়ে আকাশের পছন্দের পাত্র হতে শুরু করে। এই সময়টায় আকাশের সাথে ডেভিডের ডিল করিয়ে ফেলে। ডেভিড একবার আকাশকে প্রধানমন্ত্রী করে দেয়, রাজ হেল্প করেই সব কিছু দেয়। আকাশের মনে রাজের প্রতি 2 নম্বর বিজনেসের প্রতি আকাশের ঝোঁক যায়। খেলাটা শুরু সেখান থেকেই। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যদি কোনো গ্যাংয়ের সাথে থাকে, তাহলে আর কি লাগে? এসব বিজনেস তো আর সহজে হয়ে যায় না। আর নিলয় এটা বুঝতে পারে। সেজন্য নিলয় আমাকে সব টিম মেম্বারদের ধরে ধরে মারতে শুরু করে। কিন্তু পুলিশ নিলয়কে কেন খুঁজছে না? এই প্রশ্নের উত্তর রাজ
আকাশকে জানিয়েছিল যে পুলিশ যেন গ্যাংস্টার নিলয়কে জীবিত হোক বা মৃত হোক অ্যারেস্ট করে। কিন্তু নিলয় তো বুদ্ধিমান খেলোয়াড়, কোনো কাজ করলে তার প্রমাণ কখনো রাখে না। যারা তাকে দেখে তাদেরই শেষবারই দেখা হয় নিলয়কে, এরপর তারা মরে যায়। পুলিশ নিলয়কে ধরা তো দূরের থাক, তার সামনে অবধি যেতে পারতো না ভয়ে। সবটাই আমারই প্ল্যান হচ্ছিল। রাজের মাধ্যমে আমি সব কিছু নিয়ন্ত্রণ রেখেছিলাম। রাজের দ্বারা আকাশকে ডেভিডের কথা বলা, নারী পাচার, অস্ত্র পাচার, ড্রাগস আনা, সব কিছু আমি রাজের দ্বারায় কাশেমের মাধ্যমে গোপনে চালাতে থাকি। আর নিলয় বেশি ঝামেলা করলে পুলিশের মাধ্যমে নিলয়কে ব্যস্ত রাখতাম, কিন্তু তাতেও কাজ হতো না। নিলয় যেভাবেই হোক সে নিজেকে সেফ রাখত। তাই নতুন করে মাইন্ড গেম অ্যাড করি, সেটা হলো নেহা। হ্যাঁ, নেহাকে ব্যবহার করি আমি, তাকে নিলয়ের গল্প শোনাই, তবে সেটা খারাপ দিক বলে। নিলয়কে মারতে হলে তাকে যদি বিয়েও করতে হয় তাহলে নেহাকে বিয়ে করতে হবে। নেহা তার পেয়ারি ভাইয়ার জন্য সব কিছুই করতে রাজি হয়। ব্যাস, নেহা নিলয়কে বিয়ে করে, তারপর চমক দিয়ে নিলয়কে সে অ্যারেস্ট করে। কিন্তু বাদশাধে আমার বাবা, ভেবেছিলাম নিলয়কে নেহা মারবে, কিন্তু নেহা মারেনি। প্ল্যান কিছুটা নষ্ট হলেও চলমান থাকে। আদনান সাহেব গিয়ে নিলয়কে ছাড়িয়ে আনে। নিলয় তারপর থেকেই আমাদের বাড়িতে থাকে। নেহা নিলয়কে মারবে না আর বুঝে যায়, কিন্তু আমার প্ল্যান তো অন্য কিছু। ডেভিডকে নিলয় জানে, যেহেতু তার ভাই সে মেরেছিল। ডেভিড চাইতো নিলয়ের মতন একজন পাওয়ারফুল ছেলে তার সাথে কাজ করুক, কিন্তু নিলয় গ্যাংস্টার হয়েছে আমাদের মতন খারাপদের মেরেই। সে কি কখনো খারাপ মাফিয়াদের সাথে মিশবে? আমার ধান্দায় বাধা দিতে থাকে নিলয়। হাসপাতাল, মাদ্রাসা বন্ধ করে দেয় নিলয়। নিলয়কে তো মারতেই হবে, সেজন্য আন্ডারওয়ার্ল্ড থেকে শুভ্রকে কিলার হিসেবে নিয়ে আসি। ছেলেটা বেশ কাজে। মাইকে দিয়ে শুভ্রকে নিলয়ের লোকেদের মারিয়েছি, কিন্তু কে জানতো শুভ্রই নিলয়ের সৎ ভাই? যদিও এই ভাইয়ের কোনো ভ্যালু নেই, কিন্তু সমস্যা হলো যেই আসে সেই গ্যাংস্টার কিং হতে চায়। শুভ্র নিলয়কে মারলো, শুভ্রকে মারলো আকাশ, আকাশকে মারলো রাজ, আর আমি মাহিকে। ব্যাস, কাহিনী এখানেই শেষ। কিন্তু সমস্যা হলো ওই লেটার বয়, মানে কে সে? সবাইকেই হলুদ খামের চিঠি দিত, অথচ সেটা হুমকিতে থাকতো না। কিন্তু তবে এমন কিছু তো থাকতো যেটা আসলে পড়ার পর ভয় পেত সবাই। সে কে? তোমাদেরকে কিভাবে সে চিনে? নিলয়? নিলয়? নিলয় চিঠি দিত? যেই দি, আজকেই তোর খেলা শেষ। মরার আগে আমাদের আর আমার গ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ডেভিড, কাম হিয়ার। এতক্ষণ জিসান অনেক কথা বলেছে, সবাই জিসানের কথা শুনেছে। তাহলে এতদিন ওরা যা যা করেছে সেসব জিসানের প্ল্যানেই হতো। আসল মাস্টার মাইন্ড হলো জিসান, যে কিনা পঙ্গু সেজে বাড়িতে বসে একাই সব কিছু কন্ট্রোল করেছে। নিলয়কে মারতে শুভ্রকে নিয়ে আসা, নিলয়ের লোকদের মাহির মাধ্যমে সরানো, আকাশের সাথে ডেভিডের ডিল, মন্ত্রী বানানো, সব কিছু জিসানই করেছে। জিসান আসল খেলোয়াড়। কিন্তু জিসান কাকে ডাকলো? একটা পায়ের শব্দ শোনা যায়। ঠক ঠক করে হেঁটে কে যেন অন্ধকার থেকে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। অন্ধকার ছাড়িয়ে লোকটা সবার সামনে আসে। একজন বিদেশি আমেরিকার লোক এসে দাঁড়ালো। ডেভিডকে হাতে গোনা কয়েকজন চেনে। জিসানকে এসে ডেভিড হাঁক করলো। জিসান বলল, ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, হি ইজ ডেভিড জনসন। হি ইজ এ বিগ মাফিয়া ইন দ্য ওয়ার্ল্ড। হ্যালো গাইস। কিন্তু জিসান থামলো। একটা গাড়ি আসে সেখানে। গাড়ি থেকে কতগুলো ছেলে নামলো, সবাই জিসানের লোক। জিসান হাসতে থাকে। জিসানের মতো ভয়ঙ্কর লোক এরা কোনোদিন যেন দেখেনি। জিসান হাসির গতি বাড়ায়। ডেভিড বলে, জিসান, আমি সব কিছু আড়াল থেকে শুনেছি। তুমি আসল রাফিয়ান। আই লাভ ইউ বয়। আমি রিয়েলি ইমপ্রেস তোমার প্রতি। কি চাও বলো তুমি? আজকে আমি অনেক খুশি। নিলয়ের ঝামেলা নেই, কোনো পুলিশি ঝামেলা নেই। শান্তিতে আমি বিজনেস করতে পারবো। আর আমি তোমার মতো একজনের বিশেষ মানুষও পেয়েছি। বলো, এই খুশিতে তুমি কি গিফট চাও? যা চাইবে সব দিব তোমাকে।
কত টাকা চাও? দামি গাড়ি চাও? সুন্দরী কোনো নারী চাও? জিসান হাসি থামায়, ডেভিডকে থামতে বলল। জিসান শান্তভাবে গাড়ির উপরে গিয়ে বসলো। রাজের গাড়ির দরজা খুলে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করলো। জিসান হাসতে হাসতে বলে, আমি তো চাই অনেক কিছু, কিন্তু সেসব তো আমার আগেই পাওয়া হয়ে গেছে। আমি যা চাই দিবে আমাকে? হ্যাঁ, অবশ্যই চাই। বলো কি লাগবে। না করবো না। জলদি চাও জিসান। আমি হতে চাই বিগ মাফিয়া ডেভিড। আমি শোষণ করতে চাই পুরো বিশ্ব। আমার কথাতে সব হবে, এটাই আমি চাই। হোয়াইট, কি বলো তুমি? মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল নই, আমি হিংস্র জানোয়ার। জিসান হাসতে থাকে। সেখানে থাকা সবাই অবাক আর ভয় নিয়ে তাকিয়ে আছে জিসানের দিকে। ওদের শরীরের সব যন্ত্রণা একদমই যেন চলে গেছে জিসানের কথা শুনে। জিসান কি সত্যি পাগল হয়ে গেছে? সে কি চাইছে, সেটা কি ভেবেছে? আকাশ শুভ্রের কাছে ছিল, বিড়বিড় করে বলে, জিসান এবার মরবে। সবাই পলকহীনভাবে জিসানের দিকে তাকিয়ে আছে। ডেভিড রেগে যায়, চিৎকার করে ওর পাওয়ারফুল সিকিউরিটিদের বলে, ব্লাডি বাস্টার্ডকে এখানেই মেরে ফেলো, যেন ওর মৃত্যু দেখে সবাই ভয় পায়। ডেভিডের 10 জন সিকিউরিটি এগিয়ে আসে। জিসানকে মারতে যাবে, ঠিক তখনই জিসান বলে, খেলা তো আবি শুরু হোগা বয়েস, লেটস স্টার্ট দ্য গেম। জিসানের কথা শোনা মাত্রই কতগুলো রাইফেল থেকে গুলি চলে, আর সেখানে থাকা ডেভিডের সব লোকেরা একসাথে মারা যায়। 1 মিনিটের ভিতরে পুরো জায়গাতে রাইফেলের গুলির শব্দে আর সাদা ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। 1 মিনিট পর সব যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু জিসান, সে হাসতে থাকে। সামনে ডেভিড হাত জোড় করে বসে জিসানের কাছে বলছে, তুই একটা হারামি জানোয়ার। ইউ আর ভেরি ডেঞ্জার ম্যান। যাক, চিনতে পারলি অবশেষে। প্রশ্ন হলো, আমি কেন এই গ্যাংস্টার জগতে ঢুকলাম? প্রথমত টাকার নেশা ছিল, কিন্তু পরে সবচাইতে শক্তিশালী লোক হতে চেয়েছিলাম। এই নেশা আমাকে তোর কাছে অবধি নিয়ে যায়। ডেভিড হলো পুরো বিশ্বের মাফিয়া। তার কথা মতন 15-20টা দেশের আন্ডারওয়ার্ল্ড চলে। সব কিছু নিয়ন্ত্রণ তার কাছে। ডেভিডকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মারা যায়। আমি ডেভিডের হতে চেয়েছিলাম। আমি বিগ মাফিয়া হতে চেয়েছি। আমি শোষণ করতে চেয়েছি সব কিছু। আমার এখন সব হয়ে গেছে। আমি এখন ডেভিডকে মেরে অফিসিয়ালি হয়ে যাব বিগ মাফিয়া। তবে এত জলদি কাউকে মারতে ইচ্ছে করছে না। একটু কষ্ট না দিলে মারলে কি ভালো লাগে? জিসান ডেভিডের 2 হাতের উপরে গুলি করে, তারপর 2 পায়ের রানের উপরে 2টো গুলি করে। ডেভিড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জিসান সেই চিৎকার শুনে হাসতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। জিসানের সব হাতের মুঠোয় চলে এসেছে। জিসান ডেভিডের মাথায় পিস্তল ঠেকিয়ে যখন গুলি করতে যাবে, তখনই জিসানের মাথায় বেসবল ব্যাট দিয়ে কে যেন জোরে আঘাত করে। জিসান মাটিতে পড়ে যায়। জিসানের লোকদের উপরে গুলি চালানো হয়, তবে সেটা পায়ের কাছে, কারো গায়ে না। জিসান ঘুরে তাকায়, রাজের হাতে ব্যাট। জিসান অবাক হয়। রাজ হাসতে থাকে। রাজকে দেখে বাকিরাও অবাক হয়। এখনো কি কাহিনীতে টুইস্ট বাকি আছে? রাজ হাসতে হাসতে জিসানের কাছে আসে। ডেভিড চিৎকার করে বলে, মার শালাকে, মেরে ফেলো রাজ। রাজ কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের বুকে পরপর 3টে গুলি করে। ডেভিড সেখানেই মারা যায়। রাজ আরও জোরে জোরে হাসতে থাকে, চিৎকার করে বলে, ডেভিডকে মারলো কে? রাজ। রাজ তাহলে বিগ মাফিয়া? এটাই তো আমি চেয়েছিলাম। অন্যের গোলামি করব, এটা সম্ভব নয়। আমি আমার মতো করে থাকতে চেয়েছি। নিজের পরিবারকে আমি নিজ হাতে মেরেছি। এত সহজে কি সব হারাতে পারি? ডেভিডকে তো আমি মারতে চেয়েছিলাম। বলেছিলাম নিলয় রাজি হয়েছে আমাদের সাথে কাজ করার জন্য, কিন্তু সত্য হলো তার সাথে দেখা করে ডিল করতে হবে। ডেভিড সেজন্য এই দেশে আসে। হ্যাঁ, আমি জিসনের কথাই সব করেছি, কিন্তু আমার লালসা বেড়ে যায়। এবার যে তাকে মরতে হবে। আমার লোক চারপাশে আছে, আমিও সব প্ল্যান করে এসেছি। জিসান উঠে দাঁড়ালো। রাজ জিসানকে গুলি করতে যায়। জিসান হাসতে থাকে। রাজ চমকে যায়। পিস্তলের সামনে থেকে কে হাসে? রাজ রেগে প্রশ্ন করে, হাসছিস কেন তুই? মরবি বলে পাগল হয়ে গেছিস নাকি? পারবি না রাজ, আমি তোকে আগেই বলেছিলাম এই মাইন্ড গেমের শহরে
সবাই এক একটা হিংস্র হায়নার মতন। কাউকে আমি এই লাইনে বিশ্বাস করি না, তাই সবার দুর্বলতা আমি আগে টার্গেট করেছি। আমার কোনো পিছুটান নেই। সত্যি কি নেই? আচ্ছা সাদমান। জিসান একটা ছেলেকে ডাক দেয়। সাদমান ছেলেটা এগিয়ে আসে, সাথে আরও একজনকে নিয়ে আসে। তার গায়ে কালো কাপড় পরানো, মুখটা ঢাকা তার। কিন্তু কে সে? জিসান হাতে বেসবল ব্যাট তুলে নিল, রাজের দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজ বলে, সে কে? কাকে এনেছিস? সাদমান, মুখের উপর থেকে কাপড় সরা। সাদমান কাপড় সরিয়ে দেয়। রাজ যাকে দেখলো তাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে তার কাছে যায়, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার গালে চুমু খেতে যাবে তখনই জিসান রাজের পিঠে জোরে একটা বাড়ি দেয়। রাজ নিচে পড়ে যায়। জিসান হাসতে হাসতে বলে, কি মামা, আমার খেলাটা কেমন লেগেছে? চিনিস তাকে? দেখ ভালো করে, তোর মেয়ে সে, ইতি ওর নাম, মনে আছে ওর কথা? সে কিন্তু পাচার হয়েছিল ডেভিডের কাছেও গিয়ে, ডেভিডের লোকের কাছে একটা ওর অ্যাসিস্ট্যান্ট, তার মাধ্যমেই তো তুই মেসেজ করেছিলি সেসব জানতে পারি। তবে তোর মেয়েকে আমি সেখান থেকে বহু আগে নিয়ে আসি, ভেবেছিলাম তোকে গিফট করব, কিন্তু তুই তো শালা হারামি, তোকে তো এবার মরতেই হবে। জিসান কথাগুলো বলে রাজের দিকে এগিয়ে আসে। রাজ তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। জিসান পিস্তলটা রাজের দিকে তাক করে ধরে ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই শুনতে পায় রাজের পিঠে জিসান জোরে বাড়ি দেয়। রাজ মাটিতে পড়ে। জিসান এগিয়ে আসে রাজের দিকে। জিসান বলে, শালা, নিজেকে এত দূর এনেছি এমনি এমনি? তোর মেয়েকে আমি নিয়ে এসেছি ডেভিডের থেকে। আমি জানতাম তুই এমনটা করবি, তোর চোখে মুখে লালসার ছাপ ফুটে উঠেছিল, কিন্তু এবার খেলাটা শেষ করতে হবে, সময় নেই হাতে। জিসান কথাগুলো বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই শুনতে পায় খেলা তো এখনো বাকি রে জিসান। জিসান ঘুরে তাকায়। নিলয় উঠে দাঁড়িয়েছে, চুলগুলো এলোমেলো তার। ঠোঁটে একটা সিগারেট 2 আঙুল দিয়ে ধরে টানতে থাকে। গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট পরা, বাম হাতে পিস্তল রাখা। জিসান নিলয়ের দিকে পিস্তল ধরে। নিলয় জিসানের হাতের উপরে গুলি করলো। জিসান ছিটকে যায় গাড়ির কাছে। নিলয় এগিয়ে আসে। গ্যাংস্টার ইজ ব্যাক। জিসানের ছেলেরা আসে নিলয়ের কাছে। নিলয়ের পিস্তলে যতগুলো গুলি ছিল সবগুলো সবার বুকে ঢুকিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে জিসানকে বলে, খেলাটা আমার ছিল, তোর না। পুরো খেলাটা তুই নিজের ভেবে এতদিন খেলেছিস, কিন্তু সেটা আবিষ্কার করেছি আমি। রাজ উঠতে যায়, হাতের কাছে একটা ছুরি পড়ে আছে। নিলয় বলে, আহ রাজ, একটু রিল্যাক্স। অনেক বকবক শুনেছি তোদের, কিন্তু তোরা সবাই বোকার দলেরা নিজেদের মতো করে বকে গেছিস। আরে এনিমি ডাউন করে আগে কিল শিওর করতে হয়, নয়তো ইঞ্জেকশন মেরে ওঠে, আবার তোকেই মেরে দিতে পারে। নিলয়, তোকে আমি আর চান্স দিব না। পঙ্গু হওয়ার আগেই তোকে মারতে চেয়েছিলাম, এবার সেই সুযোগটা আসছে। পঙ্গু? কবেই বা হয়েছিলি তুই? নাটক কম করো প্রিয়। তোমার পঙ্গু হওয়াটা যে তোমার নাটক সেটা তোমার জুতো দেখলেই বোঝা যায়। মানে? এই বাড়িতে যেদিন প্রথম আসি, তারপর তোর সাথে তো অনেকবার দেখা হয়েছে। তোর প্ল্যান, তোর কাজ সবটা নিখুঁত ছিল, কিন্তু তোর কাজের সামান্য একটু ভুল হয়ে যায়। সেটা কি জানিস? তুই যে হাঁটিস যে জুতো পরে, আর হাঁটার পর জুতোর আগের অংশে ভাঁজ পড়ে থাকি, যে পঙ্গু সে কিভাবে হাঁটবে? জুতোর সামনের অংশ ভাঁজই পড়বে কিভাবে? তার মানে তুই হাঁটতে পারিস। সেদিন আমি আর নেহা তোর রুমে গিয়ে জুতো রাখার জায়গা চেক করি, আর প্রতিটা জুতোয় ময়লা মাটি লাগানো, আর সাথে জুতোতে ভাঁজ পড়ার দাগ ছিল। কি ভাবছিস মাইন্ড গেমের শহরে তুই একাই জিনিয়াস? না রে পাগলা, জিনিয়াস তো मैं हूं। নিলয় কথাগুলো বলে আদনানের কাছে আসে। আদনান আর নেহার বাঁধন খুলে দেয়। আদনান নিলয়কে জড়িয়ে ধরে। নেহা এসেও নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়কে ছেড়ে দিয়ে আদনান বলে, এদের অনেক কাহিনী দেখেছি, আর ভালো লাগছে না, এদেরকে মেরে ফেলো। রিল্যাক্স আদনান সাহেব। শুভ্র, উঠে আয়। মানে? কিরে, মরছিস নাকি? ওঠ বেটা, পড়ে থাকার ভান কম কর, উঠো পড়ে। ভাই।
শুভ্র উঠে দাঁড়িয়ে নিলয়কে জড়িয়ে ধরে ভাই বলে ডাকে। নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাই, ছুটিটা কি খুব জোরে লাগছে? কোথায় লাগছে দেখি। আরে সর, আর একটু হলেই তো মরতাম। তবে সেফ জায়গাতে লেগেছে, চিন্তা নেই। অর্ককে ওঠা। ঠিক আছে অর্ক, ওঠ শালা, ওঠ। কিরে, ঘুমিয়ে গেছিস কেন? অর্ক উঠে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছে, কি হচ্ছে এসব। রাজ তো আর কিউরিয়াসিটি ধরে রাখতে না পেরে শুভ্রকে বলল, তুই না আমার লোক ছিলি, আমার কিলার ছিলি, তাহলে নিলয়ের সাথে কবে হাত মিলিয়েছিস? আরে কি যে বলো না, নিলয়ের সাথে তো কখনোই দূরে যায়নি, হাত মেলাবো কি? শোনো, আমি বলি, নিলয় আমাকে কিলার হিসেবে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে এসেছিল যাতে তুমি হায়ার করো। কি কেমন লাগলো মাইন্ড গেম? শুভ্র, সব বলতে নেই, স্ট্রোক করবে। চল গেমটা শেষ করি এবার। নিলয় কথাটা বলে রাজের বুকে কয়েকটা গুলি করে। জিসানের কাছে আসে নিলয়। শুভ্র আর অর্ক দূরে দাঁড়িয়ে। নিলয় বলে, যা, তোরা দুজন এখন যা, মানে যেটা বলেছিলাম সেটা কর। আচ্ছা ভাই। শুভ্র আর অর্ক চলে যায়। নিলয় জিসানের কাছে আসে। জিসান নিলয়কে বলে, ভাই মারিস না, আমি দেশ ছেড়ে চলে যাব, তবুও মারিস না, প্লিজ আমাকে ছেড়ে দে। নিলয় কখনো কাউকে সেকেন্ড চান্স দেয় না রে, এটা নিশ্চয়ই তুই ভালো করে জানিস। অনেক বকবক শুনেছি তোর। আসলে ডেভিডকে মারতাম আমি জানতাম ডেভিড এসেছে। তুই কি ভাবছিস তুই একাই ডেভিডের উপর নজর রাখতি? আমি রাখতাম না। তুই যে জারাকে পাচার করেছিস সে আমার লোক ছিল। যখন জারার ক্যান্টেনার ওই দেশে যায় তখন সেখানে আমার লোকেরা জারাকে উদ্ধার করে ডেভিডের দলে পাঠিয়ে দেয়। তুই কি ভেবেছিস যারা তোকে এমনি এমনি পছন্দ করতো? আরে না রে ভাই, তুই যখন ওয়ান নাইট গ্যাং সৃষ্টি করেছিস তখন আমি তোর গ্যাংয়ে ছিলাম। যাই হোক, কাহিনী কম হয়েছে, বকবক বেশি হয়েছে। এবার মর তুই, ভালো থাকিস ভাই। ডেভিড হতে চেয়েছিস, সেটাকে আমি পূরণ না করে থাকি কিভাবে? গুড বাই বস। নিলয় জিসানকে গুলি করে। আরও একটা গুলি করতে যাবে তখনই নিলয়ের মাথায় ব্যাট দিয়ে জোরে আঘাত করে কেউ একজন। নিলয় পিছনে তাকায়। নেহা দাঁড়িয়ে। নিলয় মাথায় হাত দিয়ে নেহার দিকে তাকালো। নেহার চোখে পানি। নেহাকে ঠিক তখনই পিছন থেকে ছুরি মারা হয়। নেহা পড়ে যেতে থাকে। তাহলে কে ওদের দুজনকে মারল? নিলয় সামনে তাকিয়ে দেখে আদনান সাহেব। আদনান সাহেব হাসতে থাকে। নিলয় পড়ে যায় জিসানের উপরে। জিসান ততক্ষণে মরে গেছে। আদনান হাসতে হাসতে বলে, আমাদের জীবন প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তনের একটি সিরিজ। তোদেরকে প্রতিহিত করা ঠিক না, যে শুধু দুঃখ সৃষ্টি করে। বাস্তবতা হোক অবাস্তবতা, জিনিসগুলো স্বাভাবিকভাবে এগিয়ে যেতে দেওয়া দরকার, যেভাবেই তারা পছন্দ করে, তাই না গ্যাংস্টার নিলয়? নিলয় অবাক হয় না, তবে নেহার কাছে আসে। নেহাকে জড়িয়ে ধরে সে। আদনান সাহেব নিলয়কে ঘুষি দেয়। নিলয়ের চোখে মুখে কোনো ভয় নেই, কোনো অবাক হওয়ার ছাপ নেই। আদনান চিৎকার করে বলে, কী সমস্যা তোর? ভয় লাগছে কেন? আমি যে তোকে মারলাম সেটার জন্য অবাক হচ্ছিস না কেন? আর আমি জানতাম আপনি আমাকে মারবেন, এই জন্য তো অর্ক আর শুভ্রকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু নেহাকে কেন? তোকে ভয় দেখানোর জন্য। তুই কিভাবে জানতি আমি তোকে মারবো? আরে আদনান সাহেব, পিকচার তো খতম নেই হুয়া। রাখ তোর পিকচার। ফারাদ, এদিকে আয়। ফারাদ এগিয়ে আসে। সেই ফারাদ যে রূপাকে বিরক্ত করত। ফারাদ এসে নিলয়কে মারে। নিলয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। নিলয় ফারাদকে লাথি দিয়ে সরিয়ে দিল। ফারাদ বলে, তোকে বলেছিলাম না আমি তোকে মারবো? দেখ, আমি তোকে মারতে চলে এসেছি। অবাক হলি না? অবাক হওয়ারই কথা তো, এখনো বলিনি রে। এই যে যত হলুদ খামে চিঠি আছে সবগুলো আমি দিতাম, লিখে দিত আদনান স্যার। পুরনো খবর, এটা নতুন না। মানে? ফারাদ সরো। নিলয়, এই তুই কি জানিস রে? সবকিছু জানি আমি। নিলয় উঠল। গা কাঁপছে ওর। নিলয় তার লোকদের এখানে ডাকেনি। আদনানের কাছে সরে আসে নিলয়। একটা চাকু ঢুকিয়ে দিয়ে সরে আসে। আদনান ব্যথায় চিৎকার করে। নিলয় বলে, আপনি আমার মা বাবাকে মেরে নিজের বাড়ির কাজের মহিলার কাছে আমাকে রেখেছিলেন। আপনার যত টাকা সব আমার মা বাবার। আপনি আসলে আমার মামা হন, মা আপনার বোন ছিল। ও, সবই তো দেখছি জানিস। হ্যাঁ জানি, চিঠি যে আপনি দিতেন সেটাও জানি।
সিয়াম যেদিন মারা যায় সেদিন আপনি জড়িয়ে ধরে পড়েছিলেন সিয়ামের মৃত্যুর প্রতিশোধ নিতে, অথচ কেউ তো আপনাকে এটা বলেনি। আমার নজর আপনার পায়ের কাছে যায়, এই জায়গার মাটি লেগেছিল আপনার জুতোয়, পাঞ্জাবিতে রক্তের দাগ ছিল। তারপর যে চিঠি দিয়েছিলেন সেটা পড়েই বুঝেছিলাম আপনি চিঠি দিতেন সবাইকে, কিন্তু কেন? ফারাদ এসে নিলয়কে লাথি দেয়। নিলয় পড়ে একটা ইটের কাছে। ফারাদ এগিয়ে আসে নিলয়ের কাছে। ফারাদ নিলয়কে মারতে যাবে, তখনই নিলয় উঠে ফারাদের মুখে ইট দিয়ে জোরে বাড়ি দেয়। ফারাদ পড়ে যায় নিচে। নিলয় গিয়ে ফারাদের মুখের উপরে লাগাতার ইট দিয়ে জোরে জোরে বাড়ি মারতে থাকে যতক্ষণ সে বেঁচে থাকে। একটা সময় ফারাদ মরে যায়। বিশ্রী চেহারা হয় ফারাদের। আদনান এসে নিলয়ের মাথায় হাতুড়ি দিয়ে আরও একটা বাড়ি দেয়। হালকা লাগে। নিলয় আদনানের রানের উপরে চিকন লোহার রড ঢুকিয়ে দিল। দুজনেই রাস্তার উপরে পড়ে থাকে। নিলয় কাঁচতে থাকে, আদনান সাহেব হাঁফাতে থাকে। দুজনে 1 মিনিট চুপ হয়ে শুয়ে থাকে। নীরবতা ভেঙে আদনান বলে, চিঠিগুলো দিতাম, ভেবেছিলাম তুই ভয় পেয়ে ওদের সবাইকে মারবি, কিন্তু হলো না। সবাইকে চিঠি দিয়েছি যাতে সবাই সবার শত্রু ভেবে মেরে ফেলে। আমার কাজ সহজ হয়ে যাবে, কিন্তু হলো না এমন। সবার উপরে আমি ফারাদের মাধ্যমে নজর রেখেছিলাম, কিন্তু নিলয়, তুমি তো আগেই আমাকে চিনতে পেরেছিলে, কিছু করনি যে। আর কেনই বা আমাকে তুমি মন্ত্রী বানানোর জন্য শেষ অবধি হেল্প করলে? সেটা আমি বলছি আদনান। পিছন থেকে আকাশ কথাটা বলল। আদনানের যেন আরও অবাক হওয়ার বাকি আছে। আকাশ আসলো নিলয়ের সামনে, নিলয়ের হাত ধরে টেনে তুলল। আদনানকেও তুলল। 3 জনে বসলো। আকাশ তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে সিগারেট বের করলো। প্যাকেটে একটাই পড়ে আছে। আকাশ বের করলো, ঠোঁট নিয়ে আগুন খুঁজতে থাকে। আদনান নিজেই লাইটার বের করে আগুন জ্বালিয়ে দেয়। আকাশ এক টান দিয়ে আদনানের কাছে দেয় সিগারেট। আদনান সিগারেটে 2বার টান দিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় সেটা নিয়ে কয়েকটা টান দিয়ে আবার আকাশের দিকে বাড়িয়ে দেয়। 3 জন বসে আছে রাস্তার মাঝখানে। 3 জনের গা থেকে রক্ত বের হচ্ছে। রাস্তা ভিজে গেছে রক্তে। আকাশ বলল, নিলয় শুরু থেকেই আমার লোক। নিলয়ের মা বাবাকে তুমি মেরেছিলে তার সম্পত্তির জন্য। এরপর নিলয়কে তুমি কাজের মহিলার কাছে পাঠালে। নিলয় তখনও সেইভাবে বোঝে না। কাজের মহিলার ছেলে হলো শুভ্র। শুভ্র আর নিলয় একসাথে বড় হতে থাকে। নিলয়ের যখন 12 বছর বয়স, সে আমাকে একদিন জীবন বাঁচায়। আমার গাড়িতে বোমা রেখেছিল কে যেন, সেটা ব্লাস্ট হয়। আমার গায়ে বোমার অংশ লাগে। আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। নিলয়কে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি ঠিক হই, সুস্থ হয়ে নিলয়ের সাথে কথা বলি। তখন ওর নাম থাকে আরহাম। ছেলেটার কাছে যেতে চাই সে কি হতে চায়। ছেলেটা জানায় তার মা বাবার খুনিকে সে মারবে। তাকে আমি বড় করি। নিলয় বড় হওয়ার পর তোমার সাথে দেখা করে। যেহেতু তুমি মামা ছিলে, তোমার সাথে থাকতে থাকতে জানতে পারে তুমি মেরেছিলে ওর মা বাবাকে। আরে সালা, বাচ্চা ছিলি অথচ তোর মা বাবার কথা মনে আছে? সব লস হয়ে গেল আমার। তারপর তুমি যখন প্রধানমন্ত্রী হতে চাইলে তখন সব কিছু নিলয় আমাকে জানায়। এই যে নিলয়, শুভ্র, অর্ক, এরা কারা জানো? ওই শুভ্র নিয়ে আয় ওদের। শুভ্ররা 4 জন এগিয়ে আসলো। শুভ্র, অর্ক, সিয়াম আর মাসুম। ওদের 2 জনকে দেখে আদনান নেহা অবাক হয়ে যায়। এরা বেঁচে আছে? নিলয় হাসতে থাকে। হাসতে হাসতে বলে, শুভ্র তার লোকেদের পেট্রোল আনতে পাঠিয়ে দেয়। তখন শুভ্র সিয়ামকে সরিয়ে দেয়। সিয়ামের জায়গাতে আলাদা লাশ রাখা হয়। মাসুমের বেলাতেও একই। মাসুমকে টেনে নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। তারপর শুভ্র মাহিকে গ্যাংয়ের নাম লিখতে বলে। এরই মধ্যে শুভ্র মাসুমকে নিয়ে অন্যজনের লাশ ফেলে দেয় পানিতে। বাহ, সব খেলা দেখি আগে থেকেই সাজানো ছিল। আমি বোকার মতন ভাবতাম সব করেছি আমি, কিন্তু এই গেমে কে উইনার হবে সেটা আমি ঠিক করব। আমি বাঁচতে দেব। আরে আরে আরেকটা কথা শুনে যাও আদনান। এখনো কিছু বাকি আছে? হ্যাঁ, এই ছেলেগুলো হলো স্পেশাল ফোর্সের এজেন্ট। নিলয় হলো রয়ের প্রধান অফিসার, আর এরা হলো এর এজেন্ট। নিলয়কে আমি এজেন্ট বানিয়ে এই আন্ডার ওয়ার্ল্ডে পাঠিয়েছিলাম। যদিও নিলয় চেয়েছে তার মতো করে সে চলবে, কারণ ডেভিডের কথা আমরা জানতাম আগে থেকেই। ডেভিডকে ধরার জন্য নিলয় তার আসল পরিচয় গোপন রাখে, কিন্তু সে কোনো গ্যাংস্টার না, সে একজন স্পেশাল ফোর্সে থাকার অফিসার। বা এত সুন্দর মাইন্ড গেম নিলয় খেললো।
শালাকে আমি মেরেই ফেলবো। একটা গুলি চলে। আদনান বসা থেকে ধপ করে পড়ে গেল নিচে। নিলয়ের হাতে পিস্তল। নিলয় আদনানের মাথায় গুলি করেছে। আদনান পড়ে যেতেই নিলয়ে বসে থাকতে পারে না, নিলয়ে পড়ে যায়। তারপর নিলয় চোখ খোলে। মাথার উপরে একটা ফ্যান চলছে ওর। নিলয় আশেপাশে তাকায়। হাসপাতালে আছে সে, কিন্তু সে এখানে কিভাবে? নিলয় উঠে বসার চেষ্টা করে, তখনই শুনতে পায়, নিলয় তোমার জ্ঞান ফিরেছে, ওঠো না, বসে থাকো। নেহার গলা শোনা যায়। নিলয় তবুও উঠে বসলো। নেহা পিঠের নিচে বালিশ দেয়। নেহা ফোন করে সবাইকে ডাকে। নিলয়ের সামনে নেহা বসলো। যাক, অনেক শুক্রিয়া উপরওয়ালার। 2 মাস পর তোমার জ্ঞান ফিরছে। কোমাতে ছিলে তুমি? কোমা? হ্যাঁ, অনেক রক্ত ঝরে তোমার। তুমি এখানে কি করছো? তোমার পাশে 2 মাস ধরেই আছি। ওই যে দেখো, পাশে আরেকটা বেড। নিলয় তাকায় সেদিকে। নেহা আসলেই এখানে 2 মাস ধরে আছে। কিছু সময় পরে সবাই একসাথে রুমে ঢুকলো। সবাই এসে নিলয়কে জড়িয়ে ধরে। অবশেষে স্যার ফিরে আসছে। স্যার কি? হ্যাঁ ভাই বোন? সেটা তো মিশনের জন্য ডাকবো। পাগলেরা। সবাই একসাথে কথা বলছে। নেহা উঠে চলে যায়। নেহার মন খারাপ। বাবা ভাইকে হারিয়েছে। নেহা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমের ভিতরে সবাই বসে কথা বলছে। অর্ক বলে, ভাই, নেয়া ভাবি 2 মাসে 1 মুহূর্তের জন্য হলেও সরেনি তোমার থেকে। ভাবি তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সে ঠিক বলেছে। যখনই আসতাম তোমার জন্য নামাজ পড়ে দোয়া করতে দেখেছি, তোমার সব দিক খেয়াল রেখেছি। নিলয় কিছু বলল না। সে বেড থেকে উঠল, বাইরে আসে। নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে। নিলয় ওর কাছে যায়, নেহার পাশে দাঁড়ালো। তুমি এভাবে উঠে এলে যে? চিন্তা নেই আর। ও, তাহলে আমি এবার যাই। যাবে মানে? কোথায়? তোমার থেকে দূরে। তুমি তো বলেছিলে ভালোবাসো না আমাকে। তুমি চলে গেলে আমাকে দেখবে কে? নিলয় কথাটা বলে নেহাকে জড়িয়ে ধরে। নেহা অবাক হয়, তবে বেশ ভালো লাগছে। দুজনে এবার শান্তিতে থাকতে পারবে, আর কোনো ঝামেলা নেই। দুজন জড়িয়ে ধরে আছে। পিছনে শুভ্র আসলো। ভাই, আকাশের ফোন করেছে, দেশের বাইরে মিশন আছে। চল, রেডি হয়ে নে। নেহাকে ছেড়ে দিয়ে নিলয় চলে আসে দূরে। নেহা বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয় থামলো। শুভ্রের থেকে ফোন নিয়ে আকাশ স্যারকে বলে, স্যার, আন্ডারওয়ার্ল্ডের মিশন বাদ, আগে বউ মিশন সেরে আসি। নিলয় দৌড়ে চলে আসে নেহার কাছে। নেহা কাঁদছিল। নেহা নিলয়কে দেখে। নিলয়ের সাথে সাথে নেহার ঠোঁটে কিস দেয়। তারপর শেষ। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা এখানেই সমাপ্ত করা হলো। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো এরকমই আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।